সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা। তো চিনতে পারছো আমারে? অনেক দিন পর হাজির হইলাম তোমাদের গ্রুপে, তোমাদের সাথে অনেক দিন পর ক্লাস নিতে চলে আসলাম। তো আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা শুরু করবো। আজকে আমাদের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের প্রথম ক্লাস। অধ্যায়টা ছোট একটা চ্যাপ্টার, তো তারপরেও এই চ্যাপ্টারের জন্য 2টা ক্লাস বরাদ্দ দেওয়া হয়েছে। তা আমরা বেশ ছোট ছোট 2টা ক্লাসে এই অধ্যায়টা পুরাটা কভার করব। আর তোমাদের হচ্ছে আমার সাথে আরো একটা অধ্যায়ের ক্লাস এক্সট্রা আছে, যেটা হচ্ছে তোমাদের অপার ভাইয়া ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল। তো আমরা এই অধ্যায়ের পরে মনে হয় সেই অধ্যায়টা শুরু করব। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হইলো, তোমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস নিতে চলে আসলাম। তো চলো আমরা শুরু করে দিই। আশা করি তোমাদের পড়াশোনার মধ্যেই দিন যাচ্ছে এবং ঠিকঠাক মতো পড়াশোনা তোমরা করতেছো। তো চলো আমরা শুরু করি। দেখো, ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারে 3টা মেজর টপিক আছে। একটা হচ্ছে ব্যতিচার, একটা হচ্ছে অপবর্তন এবং আরেকটা হচ্ছে সমাবর্তন। এই 3টা মেজর টপিক আছে। এবং প্রথমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রিলেটেড কিছু সূত্র আছে, তরঙ্গের সমীকরণ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ, তারপরে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক, এই রিলেটেড কিছু ছোট ছোট সূত্র আছে। বিশেষ করে অ্যাডমিশনের জন্য এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মানে ডিইউ বা অন্যান্য ইউনিভার্সিটিতে এমসিকিউ এর জন্য এই প্রথম অংশের সূত্রগুলো কিন্তু দরকার, কারণ এখান থেকে ছোট ছোট এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে। সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। তা আমরা ওখান থেকেই আমরা শুরু করব। তাহলে একটু হেডিংটা লিখে নাও। আমরা প্রথমে একটু এসএইচএম ইকুয়েশন, এসএইচএম অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন, এটার সাথে তরঙ্গের একটু পার্থক্য বুঝবো আগে। প্রথমে দেখো, আমরা ফার্স্ট পার্টে সরল ছন্দিত স্পন্দন পড়ি। 8 নম্বর চ্যাপ্টারে সরল ছন্দিত স্পন্দন নিয়ে আলোচনা করা হয়। সরল ছন্দিত স্পন্দন বা এসএইচএম পার্টিকেল কি? ধরো একটা স্প্রিং থেকে, একটা দৃঢ় অবলম্বনে একটা স্প্রিংকে ঝুলানোর পরে সেই স্প্রিং থেকে কোনো একটা বস্তু ঝুলানো আছে। এই অবস্থা হচ্ছে শিথিল অবস্থা। এই যে ভার ঝুলানোর পরে একটু প্রসারিত হয়ে এই অবস্থায় থামছে। এইবার আমি যদি এই বস্তুটাকে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে এইভাবে স্পন্দিত হতে থাকবে, অসিলেট করতে থাকবে। এইটা হচ্ছে সাম্যরেখা, মিন পয়েন্ট। তার একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এইভাবে দুলতে থাকবে। সংকুচিত হয়ে, যখন সংকুচিত হবে, সংকুচিত হয়ে এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। আবার যখন প্রসারিত হবে, তখন এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। তাহলে সাম্য অবস্থা থেকে দেখো, এইটা হচ্ছে সরণ। এই যে সাম্য অবস্থা থেকে এটা হচ্ছে সরণ, উপরের দিকে সরণ, সাম্য অবস্থা থেকে নিচের দিকে সরণ। এই যে বস্তুটা, এই বস্তুটা এইভাবে স্পন্দিত হতে থাকে সাম্য অবস্থায়, তারপর তা থেকে উপরে পজিটিভ বিস্তার, এই যে এটা হচ্ছে পজিটিভ বিস্তার, তারপর আবার এখানে, তারপর আবার এখানে, দেন এবার নিচের দিকে গিয়ে এই যে নেগেটিভ বিস্তার। তো এইভাবে স্পন্দিত হতে থাকবে, সরল রেখায় এভাবে স্পন্দিত হতে থাকবে। তো সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা, তার গতি সরল রৈখিক গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এখন আমি যদি এই সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ চাই, ভালো করে বুঝো, সরণের সমীকরণ। তো সরণ হচ্ছে এই যে সাম্য অবস্থান, এই সাম্য অবস্থান থেকে সরণ। তো এই সাম্য অবস্থান থেকে ধরো কোনো একটা মুহূর্তে, ধরো এই পয়েন্টে যখন এই পয়েন্টে আসে, তখন সাম্য অবস্থান থেকে এই সরণটা হচ্ছে এক্স, এবং এই সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু ছিল এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল এ। কি এ ছিল বিস্তার, সর্বোচ্চ সরণ আর কি। এই যে এটা, এই যে ধরো এইটা হচ্ছে বিস্তার, প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে বিস্তার। তারপরে ওমেগা, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এই যে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একক সময়ে কতবার পূর্ণ স্পন্দন দেয়, পূর্ণ দোলন দেয়, তো সেটা হচ্ছে এফ। তারপরে ওমেগাকে এভাবে লেখা যায় 2 পাই বাই টি। টি হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে, এখান থেকে সর্বোচ্চ বিস্তারে যাবে, পজিটিভ বিস্তারে যাবে, গিয়ে আবার নেগেটিভ বিস্তারে গিয়ে আবার সব অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল টি। আর ডেল ছিল হচ্ছে আদি দশা, অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়ে কোণ,
টি ইকুয়াল টু 0 সময় অ্যাঙ্গেল, ঠিক আছে, যে কত কৌণিক অবস্থা নিয়ে যাত্রা শুরু করছে সেটা হচ্ছে আদি দশা। আর ওমেগা টি প্লাস ডেল এটা ছিল হচ্ছে পুরো যে কোনো মুহূর্তের দশা, যে কোনো মুহূর্তের দশা হচ্ছে এটা। এই যে ওমেগা টি প্লাস ডেল এই পুরোটা হচ্ছে যে কোনো মুহূর্তের দশা। সাইনের পরে যা থাকবে সাইন থেটা ওই অ্যাঙ্গেলটাই হচ্ছে দশা। তো তার মধ্যে ডেলটা হচ্ছে আদি দশা, আর ওমেগা টি প্লাস ডেল এই পুরোটা হচ্ছে যে কোনো মুহূর্তের দশা, যে কোনো মুহূর্তের দশা, ঠিক আছে। আমরা এই জায়গার এই এক্সটাকে আমরা কিন্তু ওয়াই দিয়েও লিখতে পারি। ওয়াই কেন ওয়াই দিয়ে লিখতে পারি? দেখো এইভাবে যদি স্পন্দিত হতে থাকে, এটা ওয়াই অক্ষ বরাবর স্পন্দন না, ওয়াই অক্ষ বরাবর। তো এই কারণে এই সরণটাকে আমরা ওয়াই দিয়েও লিখতে পারি, এক্স দিয়েও লিখতে পারি, ওয়াই দিয়েও লিখতে পারি। সরণ একটা, সো কোনো মাথা ব্যথা নেই। সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন করা, এই কণাটা স্পন্দন হতে হতে কি সামনের দিকে যায়? নো, এ কিন্তু সামনের দিকে যায় না, জায়গায় দাঁড়িয়ে সরল রৈখিকভাবে স্পন্দিত হতে থাকে। তার গতিটা সরল রৈখিক গতি, সাম্য অবস্থান থেকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সরণ। এখন তুমি এটাকে যদি এক্স অক্ষ চিন্তা করো তাহলে এক্স দিয়ে লিখবা সরণটাকে, তুমি যদি এটাকে ওয়াই অক্ষ চিন্তা করো তাহলে সরণটাকে ওয়াই দিয়ে লিখবা। এটা ছিল সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন করার সমীকরণ, সেম ইকুয়েশন। এবার কথা হচ্ছে এর সাথে তরঙ্গের সম্পর্কটা কোথায়? তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হচ্ছে অনেকগুলো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা যারা পাশাপাশি বসা থাকবে এবং একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করতে থাকবে। পানিতে ঢিল ছুড়লে পানিতে এই যে ঢেউ তৈরি হয়, এই যে ঢেউ হচ্ছে একটা তরঙ্গ। তো এই যে ঢেউয়ে পানির যে কণাগুলো আছে এই কণাগুলো কিন্তু স্থানান্তরিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। কি হয়? পানির যে কণাগুলো আছে সেই কণাগুলো নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে এভাবে স্পন্দিত হতে থাকে। প্রথম কণাটা স্পন্দিত হতে তার পাশের কণাটাও স্পন্দিত হবে, তার পাশের কণাটাও এভাবে স্পন্দিত হবে। আমি দূর থেকে দেখলে মনে হবে এরকম একটা ঢেউ, একটা ওয়েভ আস্তে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। তো একটু অগ্রগামী তরঙ্গের সমীকরণটা একটু দেখি। অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ এবং তরঙ্গের সমীকরণ। তরঙ্গ অনেকভাবে তৈরি করা যেতে পারে, আমি দু একটা উদাহরণ এখানে দিচ্ছি। মনে করো তুমি একটা দড়িকে এভাবে গাছের সাথে বাঁধছো, বাঁধার পরে এইবার দড়ির এই প্রান্ত ধরে এভাবে স্পন্দিত করতে থাকো, এভাবে স্পন্দিত করতে থাকো, দেখবা দড়িতে ঢেউ তৈরি হবে, দড়িতে এরকম ঢেউ তৈরি হবে। এই তাহলে দড়িতে এরকম তরঙ্গ তৈরি হবে। তো দড়ির যে কণাগুলা, ধরো এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই দড়িতে যে কণাগুলা ছিল এই কণাগুলা কিন্তু দৌড়ায় সামনে যাচ্ছে না। তাহলে এই কণাগুলা কি করতেছে? এই কণাগুলো এভাবে স্পন্দিত হচ্ছে, উপরে নিচ এভাবে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এভাবে সরল রৈখিকভাবে সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার মতো স্পন্দিত হচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা কণাই হচ্ছে এক একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা। একটা বেশ সুন্দর উদাহরণ আছে, সেটা হচ্ছে মানব ঢেউ। দেখবা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্কুল বা মনে করো যে কিন্ডারগার্ডেনের বাচ্চারা ওরা হচ্ছে এই যে মানব ঢেউ তৈরি করে। একজনের কাঁধে আরেকজন এভাবে কাঁধে হাত দিয়ে দাঁড়ায় থাকে, পাশাপাশি দাঁড়ায় থাকে। টিচার বাঁশি দেয়, বাঁশি দিলে কি হয়? এক প্রান্ত থেকে উঠবস করা শুরু করে, আর এক প্রান্ত থেকে একটা নির্দিষ্ট হারমোনিতে উঠবস করা শুরু করলে মনে হয় যেন একটা ওয়েভ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তা আমি ধরো এরকম একটা ওয়েভ যদি এখানে আঁকি, এরকম একটা ওয়েভ ধরো এখানে কোনো মতে আঁকার ট্রাই করলাম, ধরো একটা মানব ঢেউ, ঠিক আছে, এরকম যাচ্ছে। দেখো একটা ঢেউ, এই তাহলে এটা হচ্ছে সাম্যরেখা। এবার তুমি দেখো এই কণাটা এখানে আছে, এই কণাটা এই যে এতটুকু দূরে আছে, এই কণাটা এতটুকু দূরে আছে সাম্য অবস্থান থেকে, এই কণাটা এতটুকু দূরে আছে। তাহলে এইগুলো হচ্ছে এই কণাগুলার সরণ। এই কণাটা এদের নিচে আছে, তাহলে এই কণাটা সরণ নিচের দিকে। তাহলে এরকম অনেকগুলো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা, এরকম অনেকগুলো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা, ধরো এ কণা, বি কণা, সি, ডি, ই, এফ, এরকম অনেকগুলো কণা পাশাপাশি বসে আছে। বসে একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করতে থাকলে একটা ঢেউ, তরঙ্গ এভাবে সামনের দিকে অগ্রসর হবে। এখন আমি তরঙ্গের সমীকরণ চাই, ভালো করে বুঝবা। তরঙ্গের সমীকরণ মানে তরঙ্গ স্থিত কণার সমীকরণ। আমি চাই কোন একটা তরঙ্গ স্থিত কণা, ধরো এই যে কণাটা, এই কণাটা এই যে সাম্য অবস্থান থেকে কত দূরে আছে, এই কণাটা সাম্য অবস্থান থেকে কত দূরে আছে, এইটা আমি চাই, এইটা আমি হিসাব করতে চাই। তা আমি এখন যদি কণার সরণের মানটা বের করতে চাই তাহলে আমরা কি করব? ধরো এখানে এরকম আবুল, বাবুল, ডাবুল, কাবুল, ইবুল, ফিবুল অনেকেই আছে। এখন আমি তোমাকে বললাম
যে ভাই তুমি এই তরঙ্গের সরণের সমীকরণটা বের করো তো, বা সরণের মানটা বের করো তো। আমি তোমাকে বললাম সরণের মান বের করতে, তুমি আমাকে পাল্টা একটা প্রশ্ন করবা না যে ভাই আপনি যে আমাকে সরণের মান বের করতে বললেন, আমি তো খুব বিপদে পড়ে গেছি। দেখেন আবুলের কোনো সরণ নাই, আবুল একেবারে সাম্য অবস্থায় আছে, বাবুলের একটু সরণ আছে, কাবুলের একটু আছে, ডাবুলের একটু আছে। আপনি তো বললেন সরণ বের করতে, আমি কার সরণ বের করব? কার সরণ? এক একজনের সরণ তো এক এক রকম, তাই না? তুমি আমাকে এটা কিন্তু জিজ্ঞেস করবা, তাহলে আমার নির্দিষ্ট করে বলতে হবে না যে ভাই এর সরণ বের করো, এই কণাটার সরণ বের করো। তো সেই কণাটার সরণ আমরা কিভাবে বের করবো? কোনো তরঙ্গের উপর, ধরো পানিতে ঢেউ তৈরি হয়েছে, তো পানিতে ঢেউ তৈরি হলে তরঙ্গের উপর এরকম আবুল বাবুল ডাবুল কাবুল নাম লেখা থাকে? থাকে তো না। তো এটা আমি বলবো কিভাবে? আমি বলতে চাই কিভাবে, বলো? তাহলে আমরা বলবো কিভাবে? আমরা বলবো হচ্ছে দেখো এক্স এর মান দিয়ে, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তা আমি ধরো বললাম ডাবুলের সরণের সমীকরণ বের করো, ডাবুলের। তো ডাবুল কত দূরে? এই যে এত দূরে। তা আমি তোমাকে বলে দিব এক্স দূরে, এক্স দূরে যে কণাটা আছে, আমি তোমাকে বলে দিব দেখো এক্স এর মান এক একটা ভিন্ন ভিন্ন মানের জন্য এক একটা ভিন্ন ভিন্ন কণা। দেখো এই কণাটার জন্য এক্স এইটা, বি এর জন্য, আবুলের জন্য এক্স এইটা, টিবুলের জন্য এক্স এইটা। তাহলে এক একটা কণা উৎপত্তি স্থল থেকে, এটা উৎস উৎপত্তি, এই উৎপত্তি স্থল থেকে এক একটা কণার অবস্থান এক এক জায়গায়। তাহলে এইটা আমাকে, আমি যদি কোনো একটা কণার সরণ চাই, আমি তোমাকে অবশ্যই এক্স এর মানটা জানাই দিব যে আমি এত দূরের, এক্স ইকুয়াল টু ধরো 2 মিটার দূরের তরঙ্গ স্থিত কণার সরণের সমীকরণ চাই, তাহলে আমার কিন্তু এক্স বলে দিতে হবে, বুঝছো? এবার এক্স দূরে, এই যে ধরো আমি ডি এর সরণটা চাই, এক্স দূরে ডি কণাটার সরণ আমি চাই, যে এইটুকু সরণ আমি চাই। এই সরণটাকে আমি আর এক্স দিয়ে লিখবো না। কেন? সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে এক্স দিয়ে লেখো ওয়াই দিয়ে লেখো কোনো ম্যাটার করে না, কারণ সরণ একটা। কিন্তু তরঙ্গ স্থিত কণার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সরণটাকে এক্স দিয়ে লিখলে, ওয়াই অক্ষ বরাবর এই যে সরণটা, তরঙ্গ স্থিত কণার এই যে সরণটা, এই সরণটাকে এক্স দিয়ে লেখা তো ঠিক হবে না। তাহলে এটাকে আমরা অন্য কিছু একটা দিয়ে লিখবো। তো কি দিয়ে লিখবো? ওয়াই দিয়ে লিখবো, কারণ ওয়াই অক্ষ বরাবর। সো এটাকে ওয়াই দিয়ে লিখবো, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ওয়াই। এবার ওয়াই ইকুয়াল টু এই যে বিস্তার, ধরো এই যে সি আছে বিস্তারে, এই যে তরঙ্গ স্থিত কণাগুলোর সর্বোচ্চ সরণ, সেটা হচ্ছে বিস্তার। ছোট হাতের এ, বড় হাতের এ, যা খুশি দিয়ে লিখো। এ সাইন, দেখো এ সাইন সমীকরণটা এবার কেমন হবে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল হবে না, এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স হবে। অথবা এটাকে অনেক ফরম্যাটে লেখা যায়, এই ফরম্যাটেও কেউ কেউ লেখে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স হবে। দেখো দুইটা সরণ লাগবে, একটা ওয়াই আর একটা এক্স। তাহলে ওয়াই হচ্ছে এই সরণটা, আর এক্স হচ্ছে তরঙ্গ স্থিত কণাটা কত দূরে সেই সরণটা। তাহলে তরঙ্গের যে সরণের সমীকরণ, সেটা কিন্তু দুইটা সরণ উপস্থিত থাকবে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে আমি এক্স এর মান বলে দিব তোমাকে, আমি তোমাকে এক্স এর মান বলে দিব যে এত দূরে কণার সরণ বের করো। এবার কথা হচ্ছে, এবারও আর একটা সমস্যা আছে, তোমাকে শুধুমাত্র এক্স এর মান বলে দিলেই চলবে না। ধরো আমি তোমাকে বললাম এই যাও ডাবুলের সরণ বের করো। এখন এরা মানব ঢেউ তৈরি করছে, ঠিক আছে? এরা বাচ্চারা দাঁড়ানো আছে, তারা কি করতেছে? উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। তুমি কি করলা? ডাবুলের কাছে গেলা, গিয়ে আমি তোমাকে বলছি ডাবুলের সরণ বের করতে, অর্থাৎ আমি তোমাকে কার মান বলে দিচ্ছি বলো তো? এক্স এর মানটা বলে দিচ্ছি। আমি বলছি এত দূরে যে কণাটা আছে তার সরণ বের করে নিয়ে আসো। ওকে, তুমি ডাবলের কাছে গেলা যে আমি ডাবলের সরণ বের করবো। এইবার তুমি ডাবলকে কেমন দেখলে বলো তো? ডাবলকে দেখলা ডাবল উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। তুমি আবার আমার কাছে ফেরত আসবে, ফেরত এসে জিজ্ঞেস করো ভাই আপনি তো আমাকে ডাবলের সরণ বের করতে বলছিলেন, তো ডাবল তো উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, তা আমি এই ডাবলের কখন সরণ বের করব? এইবার আমি তোমাকে কিন্তু একটা টাইম বলে দিব যে তুমি 2 সেকেন্ড পর ডাবলের সরণ বের করো। টাইম বলে না দিলে কিন্তু তুমি দেখবা খালি উঠতেছে বসতেছে। একটা নির্দিষ্ট সময় যদি উল্লেখ করে না দিই, একটা নির্দিষ্ট সময় যদি উল্লেখ করে না দিই, তাহলে কিন্তু তুমি ডাবলের সরণটা বের করতে পারবে না। তাহলে তরঙ্গ স্থিত কণার সরণটা ডিপেন্ড করে দুইটা ফাংশনে, দুইটা চলকের উপর। তরঙ্গের সরণ দুইটা চলকের ফাংশন, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি। দেখো আর সবাই কনস্ট্যান্ট। এই ভি হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ কত বেগে অগ্রসর হচ্ছে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এইটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ঠিক আছে? তরঙ্গ বেগ ভি। তারপরে এ কি? তরঙ্গের বিস্তার, এই যে এটা হচ্ছে বিস্তার, তরঙ্গের বিস্তার এ। এবার আমি ধরো এই কণাটা সরণ চাই, এই কণাটা সরণ চাই, তাহলে এই কণাটার এই সরণটা হচ্ছে ওয়াই। এবার কখন চাই? টি সময় পরে চাই, তাহলে আমি ওয়াই চাই কখন? টি সময় পরে। এই কণাটা কত দূরে? এক্স দূরে। এই যে এক্স আমাকে বলে দিতে হবে। তাহলে আমি এই যে এক্স এর মানটা বলে দিব, আমি এক্স এর মানটা বলে দিব,
ঠিক আছে, আর বলে দিব কখন, অর্থাৎ টি সময়টা বলে দিব, দিয়ে আমি তোমাকে বলবো নাও এবার ওয়াই এর মানটা বের করো। ঠিক আছে, তাহলে সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন করা একটি চলকের ফাংশন, এই যে মূল জিনিস। আসো এই সরণ ওয়াই দিয়ে লিখো বা এক্স দিয়ে লিখো, যা দিয়ে লিখো না কেন, এটা হচ্ছে একটা চলকের ফাংশন, একটা চলক টি। টি বলে দিলে তুমি সরণ বের করতে পারবা। এখানে কিন্তু আমি বলবো না, কারণ এখানে তো কণা একটাই, এখানে আমি বলবো এই কণাটা সরণ বের করো, এই কণাটা এক্স দূরে, কণাটা এক্স দূরে তো নাই, এখানে তো একটাই কণা। তাহলে এই যে সরণের সমীকরণটা, সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণা সরণের সমীকরণ একটি চলকের ফাংশন, একটি চলকের ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অফ টি, টি এর ফাংশন। ঠিক আছে, অথবা ওয়াই অফ টি, অথবা ওয়াই অফ টি, একটা চলকের ফাংশন। টি জানলে এক্স জানা যাবে বা ওয়াই জানা যাবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এই ওয়াই দুইটি চলকের ফাংশন, দুইটি চলকের ফাংশন। এই ওয়াই হচ্ছে, এই ওয়াইটা হচ্ছে এক্স কমা টি, অর্থাৎ এক্স এর মান জানতে হবে এবং টি এর মান জানতে হবে। এক্স এর মান জানতে হবে, টি এর মান জানতে হবে, এই দুইটা জিনিস জানতে হবে। তাহলে কিন্তু তুমি তরঙ্গ স্থিত কোনো একটা কণার সরণের মানটা বের করতে পারবা। এবার আসো, এই যে তরঙ্গ আমরা চিনতাম না বলে তরঙ্গটা আলোচনা করে নিলাম। তড়িৎ চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো খুব কম পড়ায় বেশি মার্ক পাইতে হবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো, আলোর দুইটা ফিল্ড থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কোনো উৎস থেকে যখন আলো নির্গত হয় তখন আলো তরঙ্গ আকারে নির্গত হয়। হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, আলো কি আকারে নির্গত হয়? তরঙ্গ আকারে নির্গত হয়। তরঙ্গ ঢেউ, কেমন তরঙ্গ? আর তরঙ্গ নাকি লম্বিক তরঙ্গ? আলো, আলো হচ্ছে আর তরঙ্গ। কোন একটা উৎস থেকে ধরো আলোক তরঙ্গ আসতেছে, তাহলে আলো হচ্ছে একটা আর তরঙ্গ। আলোর দুইটা ওয়েভ থাকবে, এই যে ধরো এই একটা, একটা এবং আরেকটা হচ্ছে এই। আমি একটু 3D শেপ দেওয়ার চেষ্টা করতেছি। এই দুইটা, এই যে সবুজ যেটা সেটা হচ্ছে এরকম উপর নিচ এভাবে, আর গোলাপি কালি দিয়ে যেটা আঁকছি সেটা হচ্ছে এরকম অনুভূমিক তলে। তো দেখো আমি আরো একটু 3D ভাবে শেপ দিয়ে দিই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এবার কি একটু বোঝা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে? তাহলে দুইটা ফিল্ড থাকবে। ধরো এই যে এটাকে আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড, আর এই যেটা আছে এটাকে আমরা বললাম ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডকে বি ফিল্ড বলতে পারো, কারণ চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করব। ম্যাগনেটিক ফিল্ড, এই যে দুইটা ফিল্ড থাকবে। তাহলে দেখো দুইটা ওয়েভ, একটা ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ আর একটা ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ। আলো হচ্ছে এই দুইটারই সমষ্টি। কোনো উৎস থেকে ধরো আলো নির্গত হচ্ছে, আলো হচ্ছে এরকম দুইটা তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তার একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ওয়েভ থাকবে, আর একটা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বকের একটা ওয়েভ থাকবে। তো যেটা পিক ভ্যালু বা সর্বোচ্চ মান, যেটা পিক ভ্যালু, তো সে সর্বোচ্চ মান ইলেকট্রিক ফিল্ডের এই যে সর্বোচ্চ মান, ইলেকট্রিক ফিল্ডের এই যে সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটাকে আমরা বলবো হচ্ছে ই নট, ই নট। আর এই যে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড, তার যে সর্বোচ্চ মান, এই যে তার যে পিক ভ্যালু, এটাকে আমরা বলবো হচ্ছে বি নট। পিক ভ্যালু মানে কি? বিস্তার। তো তুমি একটু আগে তরঙ্গের যে সরণের সমীকরণ লিখলে, এখানে বিস্তার কত ছিল? বিস্তার ছিল এ। এর জন্য y = a sin 2π/λ vt - x। এবার খুব ভালো করে বুঝবা, সেম জিনিস। তাহলে আমি যদি ই ফিল্ডের জন্য ইকুয়েশন লিখি, যে তড়িৎ ক্ষেত্রের তরঙ্গের ইকুয়েশন, তো তরঙ্গের সমীকরণ y = a sin 2π/λ, এটা হচ্ছে তরঙ্গের জেনারেল ইকুয়েশন vt - x। ঠিক আছে, ধরো এটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর তরঙ্গ সঞ্চালিত হচ্ছে, এটা এক্স অক্ষ, ধরো এটা ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ। ঠিক আছে, তাহলে এবার ই সমান সমান, আমি যদি তড়িৎ ক্ষেত্রের সমীকরণটা লিখি, তাহলে ই হচ্ছে এ, বিস্তার ছিল তরঙ্গের বিস্তার, তো ই তড়িৎ ক্ষেত্রের বিস্তার হচ্ছে ই নট। তাহলে ই নট সাইন 2π/λ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে
এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভিটি, এই ভিটি এর জায়গায় হবে সিটি, কারণ আলোর বেগ, আলোক তরঙ্গ, আলোক তরঙ্গের বেগ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সি, তাহলে সি দিয়ে লিখবো। মাইনাস এটা হচ্ছে এক্স, কোন অক্ষ বরাবর তরঙ্গ সঞ্চালিত হচ্ছে? এক্স অক্ষ বরাবর তরঙ্গ সঞ্চালিত হচ্ছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে এক্স। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য। এবার চৌম্বক ক্ষেত্রের জন্য সেম ভাবে যদি লিখি তাহলে বি নট হবে, এর জায়গায় বিস্তারের জায়গায় দেখো বি নট হবে, সাইন 2π/λ। দেখো এর কিন্তু λ1 এর λ2 হবে না, কারণ দুইটারই তরঙ্গ দৈর্ঘ্য একই সেম। এই যে এখান থেকে এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য, গোলাপিটার জন্য, সবুজটার জন্য এখান থেকে এই পর্যন্ত। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সি, তাহলে সিটি মাইনাস এটা হচ্ছে এক্স। তো এই হচ্ছে দুইটা সমীকরণ। এবার দেখো ই এর সাথে বি এর একটা সম্পর্ক আছে, তুমি নিজেই দেখো, তুমি নিজেই আমার বলো ই এর সাথে বি এর সম্পর্ক দেখো। এই পয়েন্টে ই এর মান এতটুকু, ওই পয়েন্টে বি এর মান এতটুকু, এই পয়েন্টে ই এর মান এতটুকু, এই পয়েন্টে বি এর মান এতটুকু, এই পয়েন্টে ই এর মান এতটুকু, বি এর মান এতটুকু। দেখো ই কম বিও কম, ই বেশি বিও বেশি, ই আবার কম বি আবার কম, তাহলে ই এর সাথে বি এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি ই সমানুপাতিক হচ্ছে বি। এই সমানুপাতিক ধ্রুবকটা, মানে সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে সমানুপাতিক যে ধ্রুবকটা আসবে সেই ধ্রুবকটা হচ্ছে আলোর বেগ সি। তাহলে ই ইকুয়াল টু সি বি, খুবই ইম্পর্টেন্ট সূত্র, ই ইকুয়াল টু সিবি, ই সিবি, ঠিক আছে, ই সিবি, ই ইকুয়াল টু সিবি, আমি এভাবে মনে রাখি ই সিবি, তাহলে ই ইকুয়াল টু সিবি। তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে সি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই বি, ই ডিভাইডেড বাই বি। আচ্ছা ই এর মান তো এক এক সময় এক এক রকম, বি এর মান তো এক এক সময় এক এক রকম, এখানে কোন ই বসাবো, এখানে কোন বি বসাবো? ভাই খুবই সহজ কথা, যে পয়েন্টের ই সেই পয়েন্টের বি, যে পয়েন্টের ই সেই পয়েন্টের বি। আমি যদি সর্বোচ্চ মান বসাই, ধরো এই যে সর্বোচ্চ মান ই নট, ই নট, তাহলে ওই সময় বসাবো বি নট, বুঝলাম? ই এর জায়গায় যদি বসাই ই নট, তাহলে বি এর জায়গায় বসাবো কত? বি নট। দেখো এমনি হিসাব করে আনা যায়, ই ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা, এইটা আর এইটা দেখো কাটাকাটি হয়ে যায়, তাহলে ই নট বাই বি নট মানে ই বাই বি, দেখো এটা এটা সেম কাটাকাটি হয়ে যায়, তাহলে ই নট বাই বি নট মানে ই বাই বি। তাহলে এই সূত্রটা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, বুঝতে পারছো? দাদা সি তো কনস্ট্যান্ট, হ্যাঁ সি কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ বা আলোর বেগ। শূন্য মাধ্যমে এর মান হচ্ছে 3 × 10⁸। ঠিক আছে, ইসিবি চত্বর, হ্যাঁ এই যে ঢাকা ইসিবি চত্বর আছে, ঠিক আছে, ওই ওই কারণে আমি মনে রাখি, আমার সহজে মনে থাকে ই ইকুয়াল টু সিবি, ইসিবি, ঠিক আছে। তাহলে ই এর সাথে বি এর সম্পর্ক সমানুপাতিক, আর ই আর বি এর রেশিও হচ্ছে ধ্রুবক, সেই ধ্রুবকটাই হচ্ছে আলোর বেগ সি। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে এই সুন্দর সমীকরণটা সুন্দর করে মাথায় রাখবা, কি ক্লিয়ার? এবং আরেকটা জিনিস একটু তোমাকে দেখাও, মানে দেখাই, দেখো তরঙ্গ কোন দিকে সঞ্চালিত হচ্ছে? এক্স অক্ষ বরাবর। দেখো তিনটা অক্ষ, তরঙ্গ সঞ্চালিত হচ্ছে এক্স অক্ষ বরাবর। যদি তরঙ্গ এক্স অক্ষ বরাবর সঞ্চালিত হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে জেড অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, অথবা জেড অক্ষ বরাবর যদি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র। বিশ্বাস হয় না? দেখো তুমি দেখো তো এই যে ই এর মানটা, এটা কোন অক্ষ বরাবর? দেখো তো ই, এটা ই কোন অক্ষ বরাবর? এই যে ই নট, আমি কোন অক্ষ বরাবর ধরছি? এটা দেখো তো ই নটের মানটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র ই, সেটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এবার দেখো এটা কি? জেড, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দেখো চৌম্বক ক্ষেত্র এই যে বি নট, তাহলে এই যে বি এর মানটা, এই পয়েন্টে এই যে বি এর মান এতটুকু, এই পয়েন্টে এই যে বি এর মান এতটুকু, এই পয়েন্ট হলে এই যে বি এর মান এতটুকু, এতটুকু বি এর মান। তাহলে এটা বি এর মানটা কোন অক্ষ বরাবর? বি এর মানটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে চৌম্বক ক্ষেত্রটা, চৌম্বক ক্ষেত্রটা বি, এটা জেড অক্ষ বরাবর। ঠিক আছে, মাথায় থাকবে? ওকে, মানে সহজ কথা তিনটা অক্ষ বরাবর থাকবে। তাহলে তরঙ্গ যদি ওয়াই অক্ষ বরাবর যায়, আমি যদি বলি তরঙ্গ ওয়াই অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্র আছে জেড অক্ষ বরাবর, তাহলে তড়িৎ ক্ষেত্র কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, সিম্পল। এবার আসো আলোর বেগ। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, এই চৌম্বক প্রবেশ্যতাকে মিউ দিয়ে লেখা হয়, মিউ। এখন কোন মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে এটা, কোন মাধ্যমের, কোন মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা এটা ভাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের
চৌম্বক প্রবেশ্যতা, এটাকে বলা হয় মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁷। তোমার কিন্তু এগুলো নিয়ে এই চৌম্বক প্রবেশ্যতা এখন খায় না মাথায়, এটা জানতে হবে না। তুমি শুধু আমি যা লিখে দিই এই জিনিসগুলো ফোকাস করো, ঠিক আছে? কম পড়াতে বেশি লাভ করতে হবে। এবার আসো তড়িৎ ভেদন যোগ্যতা। এটা তুমি জানো, যেহেতু স্থির তড়িৎ তোমাদের ছিল, চৌম্বকের অধ্যায় তো আর শর্ট কোর্সে ছিল না, স্থির তড়িৎ তো ছিল। দেখো তড়িৎ ভেদন যোগ্যতা, এটাকে আমরা এপসাইলন দিয়ে লিখি। তাহলে কোন মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন, কোন মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা এপসাইলন। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, এটা হচ্ছে এপসাইলন নট। এর মান কত? এর মান 8.854 ইন্টু 10⁻⁻12। এককটা লিখলাম না। ভেদন যোগ্যতা কি? তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করার ক্ষমতা। তাহলে কোন মাধ্যমের তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করার ক্ষমতা, ইলেকট্রিক ফিল্ডকে বাধা প্রদান করার ক্ষমতা, সেটা হচ্ছে কোন মাধ্যমের ভেদন যোগ্যতা এপসাইলন। শূন্য মাধ্যমের জন্য সেটা হচ্ছে এপসাইলন নট। এইবার দেখো আপেক্ষিক ভেদন যোগ্যতা, আপেক্ষিক ভেদন যোগ্যতা, আপেক্ষিক ভেদন যোগ্যতা বা যেটাকে আমরা তড়িৎ মাধ্যামাঙ্ক বলি, তড়িৎ মাধ্যামাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, বাংলায় যেটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। কে দিয়ে লিখতাম? কে দিয়ে, বা কেটাকে আমরা এপসাইলন আর দিয়েও লিখতে পারি। এই যে আর দিয়ে, রিলেটিভ ভেদন যোগ্যতা, রিলেটিভ ভেদন যোগ্যতা। এটা হচ্ছে কোন মাধ্যমের ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার রেশিও। কোন মাধ্যমের ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার রেশিও। তাহলে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট এপসাইলন আর। ঠিক একইভাবে চৌম্বকের ক্ষেত্রে আমরা যদি বলি আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, বলো তো কি দিয়ে লিখবো? প্রবেশ্যতা বলো কি দিয়ে লিখবো? চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে মিউ, তাহলে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মিউ আর। ঠিক একই রকম ভাবে কোন মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, এর যে রেশিও, এর যে অনুপাত, সেটাকেই বলা হয় আপেক্ষিক ভেদন যোগ্যতা। তাহলে মিউ ইকুয়াল টু মিউ নট মিউ আর, মিউ নট মিউ আর। ওকে, এবার আলোর বেগ সি, আলোর বেগ সি, এই সি হচ্ছে 1/√μ ইন্টু এপসাইলন। এটা হচ্ছে সূত্র, যে কোনো মাধ্যমে আলোর বেগ, সেই মাধ্যমের, এটা হচ্ছে সূত্র, কোনো মাধ্যমে আলোর বেগ সি হবে এই সূত্র, যেখানে মিউ হচ্ছে ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা এবং এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, চৌম্বক প্রবেশ্যতা আর তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে আমি যদি বলি শূন্য মাধ্যমে কি, তাহলে শূন্য মাধ্যমে বাই সি নট, শূন্য মাধ্যমে সি নট, তাহলে তখন হবে 1/√μ নট এপসাইলন নট। ঠিক আছে? আর কোন মাধ্যমে তো এটা। এবার এটাকে যদি এভাবে লেখা যায় 1/ দেখো √μ, মিউ মানে এই যে মিউ মানে মিউ নট মিউ আর বাই মিউ নট মিউ আর। এপসাইলন, এপসাইলন মানে এপসাইলন নট এপসাইলন আর, এপসাইলন নট এপসাইলন আর। দেখছো? তাহলে অতএব সি ইকুয়াল টু 1/, দেখো ভালো করে, মিউ নট সি নট, মিউ নট সি নট, সরি মিউ নট এপসাইলন নট, এটা মানে সি নট, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে আমি একটা কাজ করতে পারি না? দেখো তো, এই যে মিউ আর এবং এপসাইলন আরটাকে একসাথে করে 1/μ নট এবং এপসাইলন নট এটাকে আলাদা করে নিয়ে যাই। এবার এইটা মানেই হচ্ছে সি নট, অর্থাৎ শূন্য মাধ্যমের। অতএব সি ইকুয়াল টু সি নট √μ আর এপসাইলন আর। তাহলে তুমি এই সূত্র মাথায় রাখবা, এই একটা, এই একটা মাথায় রাখবা, আর এইটা মাথায় রাখতে পারো, এই একটা, এই দুইটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে? মূল সূত্র এইটা, যে কোনো মাধ্যমে যখন আমি আলোর বেগ বের করবো, তাহলে সূত্র হচ্ছে 1/√μ এপসাইলন, ওই মাধ্যমের ভেদন যোগ্যতা, ওই মাধ্যমের প্রবেশ্যতা বসাই দিব, চৌম্বক প্রবেশ্যতা বসাই দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি শূন্য মাধ্যমের আলোর বেগের সাথে অন্য কোনো মাধ্যমের বেগের তুলনা করি, তাহলে সূত্র তখন এইটা, যে সি ইকুয়াল টু সি নট নিচে √এপসাইলন আর মিউ আর, এপসাইলন আর মিউ আর। ওকে, এবার আসো দশা পার্থক্য
ও পথ পার্থক্য সম্পর্ক, দশা পার্থক্য পথ পার্থক্য সম্পর্ক। ধরো একটা তরঙ্গ, এই যে একটা তরঙ্গ যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই দৈর্ঘ্যটাই তো তরঙ্গ দৈর্ঘ্য, এই পর্যন্ত দৈর্ঘ্য, এটাই তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আর এখান থেকে এই পর্যন্ত দশা পার্থক্য, দশার পার্থক্য, ফেজ ডিফারেন্স, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই, এই পর্যন্ত কত 2 পাই, বোঝো তো এগুলা। এই যে ধরো একটা বৃত্তাকার পথে যদি ঘুরতে হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত গেলে এটা হচ্ছে পাই 90 ডিগ্রি, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যাওয়া π/2 90 ডিগ্রি। তারপরে যদি এখান থেকে ঘুরে এখানে আসা হয় তার মানে এখানে এটা পাই, তারপরে এখান থেকে ঘুরে এখানে যাওয়া মানে এইখানে যাওয়া, এখানে যাওয়া, এখানে যাওয়া, তাহলে এটা হচ্ছে 3π/2। তারপর এখান থেকে এখানে যাওয়া এই এটা হচ্ছে 2 পাই, বুঝলা? তাহলে পথ পার্থক্য ল্যামডা, পথ পার্থক্য ল্যামডা, পথের পার্থক্য এই কণাটা আর এই কণাটার পথের পার্থক্য কত, এই কণাটার পথের পার্থক্য, কণাটার পথের পার্থক্য ল্যামডা, আর দশার পার্থক্য এই পর্যন্ত, দশার পার্থক্য, দশা পার্থক্য এটা হচ্ছে 2 পাই। তাহলে আমি এখন যদি বলি ধরো এই একটা কণা আর এই একটা কণা, এই দুইটা কণার পথের পার্থক্য ধরো ডেল এক্স, ডেল এক্স পথের পার্থক্য, এই কণাটা থেকে এই কণাটা কত দূরে, ডেল এক্স দূরে, তাহলে ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য কত হবে? তাহলে ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য ডেল ডেল এটা কত হবে, এটা আমরা বের করতে চাই ভাই। এটা ঐকিক নিয়ম, এটা ঐকিক নিয়ম, ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই। তাহলে অতএব একক পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা। তাহলে অতএব ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে দশা পার্থক্য ডেল ডেল 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, ডেল ডেল 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এই ওকে। এবার আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ধরো প্রতিসরণের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আলোর প্রতিসরণ, দুই মাধ্যমের বিভেদ তলে এটা হচ্ছে অভিলম্ব, আলোকরশ্মি গিয়ে আপতিত হইল, আলোকরশ্মি আপতিত হইল। দেখো প্রতিসরিত না মানে যদি না বেঁকে যাইতো তাহলে এই বরাবর যাইতো, কিন্তু প্রতিসরিত হয়ে আলোকরশ্মি প্রতিসরণের পরে বেঁকে যাবে, আলোকরশ্মি প্রতিসরণের পরে বেঁকে যাবে। এই কোণটা আই, এই কোণটা আর, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এখন এটা ধরো 1 নং মাধ্যম, এটা 2 নং মাধ্যম। আমি যদি প্রতিসরণের সূত্র লিখি যে 1μ2 প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের সূত্র 1μ2 সাইন আই, প্রতিসরণের সূত্র এই যে আপতন কোণে সাইন, প্রতিসরণ কোণে সাইনের অনুপাত, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, বুঝছো? এটা হচ্ছে প্রতিসরণ। আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলোকরশ্মি দেখো এটা 9 10-এ পড়ার কথাও কিন্তু পড়ো নাই। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। এটা আপতিত রশ্মি, আলোকরশ্মি এসে আপতিত হলো, আপতিত হওয়ার পরে যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাবে তখন মাধ্যম যখন চেঞ্জ হয় তখন আলোকরশ্মি বেঁকে যায়, বেঁকে অবিলম্বের দিকে সরে যায়। তো অবিলম্বের দিকে সরে গেল, অবিলম্বের সাথে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এই রশ্মিটার নাম প্রতিসরিত রশ্মি, বুঝছো? প্রতিসরিত রশ্মি। আর এই রশ্মিটার নাম আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা আপতন কোণ, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা প্রতিসরণ কোণ। তো আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে তখন এই দুইটা মাধ্যমের জন্য, এক জোড়া মাধ্যমের জন্য এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা থাকে। এই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে 1μ2 = sin i/sin r, এটাকে এবার অনেকভাবে লেখা যায়।
এটা হচ্ছে μ2 ডিভাইডেড বাই μ1, এটা লেখা যায় μ2 অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এর রেশিও, তাহলে μ2 বাই μ1। তারপরে c1 আলোর বেগ c1 বাই c2, আর c ইকুয়াল টু কি f ল্যামডা না, তাহলে f ল্যামডা 1 f ল্যামডা 2, f চেঞ্জ হবে না, কারণ এই যে কালারটা আলোর কালার এটা যদি লাল বর্ণের হয় প্রতিসরণের পরও লাল বর্ণ থাকবে, বর্ণ যদি একই থাকে তাহলে f সেম, বর্ণ আলোর কালার যদি একই থাকে তাহলে f সেম থাকবে, ঠিক আছে। তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মাধ্যমে আলোর বেগ c1, এই মাধ্যমে আলোর বেগ c2, তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, তাহলে f সেম থাকবে, তাহলে f কাটাকাটি, তাহলে ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2, ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2। এবার আরেকটা জিনিস এখানেই লিখে দিই, আরেকটা জিনিস সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দিয়ে আমরা লিখতে চাই, অতিক্রান্ত দূরত্বের হিসাবে আমরা লিখতে চাই। একটা জিনিস খেয়াল করো তো, আলো ধরো কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে, ধরো এই যে এতটুকু দূরত্ব আলো অতিক্রম করছে, কত বেগে, ধরো c1 বেগে অতিক্রম করছে, c1 বেগে অতিক্রম করছে, c1 বেগে t1 সময়ে বা t সময়ে, c1 বেগে t সময়ে এই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটা হচ্ছে ধরো s1। তাহলে আমি যদি ওই একই সময় একই সময়ে অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে এই আলোটাকে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আলোর অন্য কোনো মাধ্যমে আলোর বেগ হয়ে যাবে c2, তখন অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে s2, সময় একই। তাহলে আমি কি বললাম, যে তুমি একটা আলোক রশ্মিকে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে পাস করো, কতক্ষণ সময় ধরে, টি সময় ধরে পাস করো, তাহলে টি সময়ে সে যে দূরত্ব অতিক্রম মানে টি সময়ে সে যে দূরত্ব অতিক্রম করবে সেটা s1, এবার মাধ্যম চেঞ্জ করে দিচ্ছ, তো মাধ্যম চেঞ্জ করে দিলে বেগ আলাদা হবে, তাই কিনা, বেগ আলাদা হবে কিনা, তো বেগ আলাদা হলে সেই বেগটা কত c2, তাহলে c2 বেগ নিয়ে যাচ্ছে কত s2 দূরত্ব। তাহলে আমরা কি জানি s ইকুয়াল টু vt জানি না, s ইকুয়াল টু vt, s ইকুয়াল টু vt, তাহলে s ইকুয়াল টু ct, s ইকুয়াল টু ct। এবার একটু তাকাও বোর্ডে দেখো, সময় একই সময়, তোমাকে আমি বললাম যে 10 মিনিট তুমি একবারে ফাঁকা রাস্তায় দৌড় দিয়ে চলে আসো, একটা ফাঁকা রাস্তায়। এবার তোমাকে আমি বললাম 10 মিনিট তুমি মনে করো বন্যা হয়ে ধরো রাস্তায় পানি জমে গেছে, এর মধ্য দিয়ে 10 মিনিট দৌড়াবা, তুমি বলো তো সেম সময়, দুইটা ক্ষেত্রে সময় সেম, তুমি কি একই বেগে যাইতে পারবা, বলো আমার, বেগ কি একই হবে, ইয়েস অর নো, বেগ একই হবে না, তাহলে বেগ আলাদা, তাহলে মাধ্যম আলাদা, একটা পানি মাধ্যম আর একটা শুকনা মাধ্যম, তাহলে পানি মাধ্যমে বেগ, শুকনা মাধ্যমে বেগ ভিন্ন, তাহলে সময় একই যদি বেগ ভিন্ন হয়, এবার বলো তোমার অতিক্রান্ত দূরত্ব কি সেম হবে, বলো তুমি দেখে বলো, সময় একই 10 মিনিট সময়, তুমি একটা মাধ্যমে গেছো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা মাধ্যমে গেছো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কি সেম হবে, সম্ভব এটা না, তাহলে এটা হচ্ছে s1 আর এটা হচ্ছে s2, কি কথা বুঝছো। তাহলে আমি এই যে c1 এর জায়গায় দেখো, c1 হচ্ছে s1 বাই টি, কেউ লিখবা না, s1 বাই টি, আর c2 হচ্ছে s2 বাই টি, s2 বাই টি, টি তো কাটাকাটি, তো ভাই টি কাটাকাটি গেলে কি হয়, s1 বাই s2। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা একেবারে মুখস্থ করে নেবা, কোটি টাকা দামের সূত্র, 1 μ2 μ1 বাই sin i বাই sin r, μ2 বাই μ1, c1 বাই c2, ল্যামডা 1 বাই ল্যামডা 2 এবং s1 বাই s2। তাহলে এইটা হচ্ছে কোটি টাকা দামের সূত্র, এই সূত্রের দাম কত, কোটি টাকা, কোটি টাকা দামের সূত্র, ঠিক আছে। তাহলে দেখো আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাবে, তখন প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে sin i বাই sin r, 1 μ2 ইকুয়াল টু sin i বাই sin r, μ2 বাই μ1, c1 বাই c2, ল্যামডা 1 বাই ল্যামডা 2, s1 বাই s2, ঠিক আছে। ওকে, এবার মোটামুটি আমাদের সূত্র কিন্তু কমপ্লিট। এবার আসো দেখি কয়েকটা প্রবলেম সলভ করি, নাও লিখো। 1 নম্বর বলা হচ্ছে তরঙ্গস্থিত দুটি কণার দশা পার্থক্য 5π/2, তাহলে কণাদ্বয়ের পথ পার্থক্য কত হবে।
তাহলে কণাদ্বয়ের পথ পার্থক্য কত হবে? দশা পার্থক্য 5π/2, খুবই ইজি কোশ্চেন। আমাদের চাইছে কি পথ পার্থক্য, আমরা ডেল ডেল এটা ইকুয়াল টু সূত্র কি জানলাম 2π/λ ইন্টু ডেল এক্স, জানছি না সূত্র, দশা পার্থক্য পথ পার্থক্য সম্পর্ক। দশা পার্থক্য এই ডেল ডেল হবে দশা পার্থক্য, আর এই ডেল এক্সটা হবে পথের পার্থক্য। পথ পার্থক্য, দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক, ঠিক আছে, দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক। তাহলে ডেল ডেল এটা ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল এক্স। আমাদের বলছে কণার দশা পার্থক্য এত, ভাই দশা পার্থক্য দেওয়া আছে 5π/2, তাহলে ডেল এক্স চাইছে 2π/λ ডেল এক্স। তাহলে পাই আর পাই কাটাকাটি গেল, তাহলে অতএব ডেল এক্স হবে 2 2 কেটে না, 2 2 আবার কেটে দিও না, তাহলে ডেল এক্স হবে 5λ ডিভাইডেড বাই 2 2 4, তাহলে 5/4λ। ধরো এরকম অপশন থাকবে 4/5λ, অপশন বি 5/4λ, অপশন সি 3/2λ, এরকম থাকবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে 5/4λ, বি। আসো 2 নম্বর, বলা হচ্ছে কোনো একটি তরঙ্গের দুটি কণার দশা পার্থক্য উৎস হতে 4π ও 9π, কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? দেখো তো বোঝো কিনা। একটা তরঙ্গ, এই তরঙ্গ স্থিত দুইটা কণা, একটা কণার পথ পার্থক্য 4π আর একটা কণার 9π। আচ্ছা পথ পার্থক্য আবার দুটো দেওয়া থাকে কেমনে, ভালো করে বোঝো। বলছে উৎস হতে মানে এই পয়েন্ট হতে, এই যে এই বিন্দু হতে, ধরো এই একটা কণা, আমি জানি না তো আমি আন্দাজেই লিখতেছি, ধরো এই কণাটা, এই বিন্দু হতে এই কণাটার পথের পার্থক্য 4π, আবার উৎস হতে আর একটা কণা যার পথের পার্থক্য 9π, বুঝছো? ধরো এই কণাটার পথের পার্থক্য 9π। কি আমার কথা বুঝলা? ওকে, ক্লিয়ার? তাহলে উৎস হতে এই কণার পথ পার্থক্য 4π, উৎস হতে এই কণার পথ পার্থক্য 9π। তাহলে এবার বলো তো ভাই এই কণাদ্বয়ের পথের পার্থক্য কত? সরি পথ পার্থক্য বলতেছি, সরি দশা পার্থক্য। উৎস হতে এই কণার দশা পার্থক্য 4π, উৎস হতে এই কণার দশা পার্থক্য 9π, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য 5π, বোঝা গেছে? এবার দশা পার্থক্য 5π হলে এই কণাদ্বয়ের, চাইছে না কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? এই যে ভাই কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব এইটা, এই মধ্যকার দূরত্বটাই হচ্ছে কণাদ্বয়ের পথের পার্থক্য। তাহলে ডেল এক্স চাইছে, তাহলে আমরা চাইলে ডেল এক্স এর সূত্র কিন্তু একবারে লিখতে পারি। দেখো এখান থেকে ডেল এক্স ইকুয়াল টু হবে ল্যামডা ডিভাইডেড বাই 2π ইন্টু ডেল ডেল, ল্যামডা ডিভাইডেড বাই 2π ইন্টু ডেল ডেল। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2π, ডেল ডেল হচ্ছে 5π, তাহলে পাই আর পাই কাটাকাটি, তাহলে 5/2λ आंसर डन। ঠিক আছে, 5/2λ आंसर डन। 2 নম্বর। এবার আসো 3 নম্বর, বলা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ c হলে পানিতে আলোর বেগ কত? পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা ও প্রবেশ্যতা যথাক্রমে 20 ও 2।
20O5 তাহলে বলো তো দেখি কেমনে করব। শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে c, ভালো কথা। পানিতে আলোর বেগ কত, বেগ চাইছে। আর কি দেওয়া আছে, আপেক্ষিক ভেদনযোগ্যতা ও প্রবেশ্যতা। তাহলে পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা এটা, তো ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন আর, ঠিক আছে, ভেদনযোগ্যতা এপসাইলন আর, আর প্রবেশ্যতা মিউ আর, ঠিক আছে, মিউ আর। তাহলে আমাদের কি চাইছে, আমাদের চাইছে সি ইকুয়াল টু, দেখো আমরা সি ইকুয়াল টু কি লিখছিলাম কোন মাধ্যমের, সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ রুট ওভার মিউ এপসাইলন। একবার আমি সূত্র লিখতে পারি কিন্তু তোমার আরেকবার দেখাচ্ছি। এটাকে কি লেখা যায়, মিউ নট এপসাইলন, মিউ নট মিউ আর। এটাকে কি লেখা যায়, এপসাইলন নট এপসাইলন আর, এপসাইলন আর। এবার এইটা মানেই তো সি, সি নট, এটা মানেই হচ্ছে সি নট। তাহলে সি নট আর নিচে রুট ওভার মিউ আর এপসাইলন আর। দেখো এই সূত্রটাই ছিল। তাহলে আমরা চাইলে একবারে সূত্র লিখে দিই। এবার ধরো পানি মাধ্যমের সি ডাব্লিউ, সি ডাব্লিউ হচ্ছে শূন্য মাধ্যমের সি নট ডিভাইডেড বাই রুট ওভার মিউ আর এপসাইলন আর, বুঝছো? এবার মান বসে দাও, সি নট হচ্ছে সি, এবার রুট ওভার মিউ আর এপসাইলন আর, মিউ আর হচ্ছে 5 আর এপসাইলন আর হচ্ছে 20। তাহলে 5 গুণ 2, 5 দুগুণে 10, 100। তাহলে সি ডিভাইডেড বাই 10, সি ডিভাইডেড বাই 10। তাহলে অতএব পানিতে আলোর বেগ হবে, ধরো এরকম অপশন থাকবে যে 10c বা c বাই 10, অথবা ধরো যে এরকম থাকতে পারে c বাই 10 মানে 0.1c, এটাও থাকতে পারে অপশনে, অথবা c বাই 20 d c বাই রুট 5, c বাই রুট 5। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে c বাই 10, অ্যান্সার হবে c বাই 10। কি বুঝছো, ক্লিয়ার? ওকে ভাই একটু স্লো পড়া, না হলে বুঝতে কষ্ট হয়। দেখো আমাদের কিন্তু বোঝার জিনিস শেষ, আমরা কি করছি এখন খালি সূত্র অ্যাপ্লাই করছি। এই যে এই সূত্রটা নিয়ে গিয়ে খাড়াইছি, এই যে এই সূত্রটা নিয়ে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করছি, আর কিছুই না, বুঝছো? চলো তরঙ্গের তীব্রতা লাগবে না, লাগবে, লাগবে, আসবো, সবই লাগবে। দেখো 4 নম্বর বলা হচ্ছে কোন মাধ্যমে আলোর বেগ, কোন মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের 3/4 গুণ, 3/4 গুণ। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, প্রতিসরণাঙ্ক কত? প্রতিসরাঙ্ক মানে কি জানো, প্রতিসরাঙ্ক মানে মিউ, ঠিক আছে? দুইটা মিউর মধ্যে কিন্তু ঝামেলা লাগাবে না, এই মিউ এই মিউ দুইটা একই রকম, চিহ্ন একই রকম, কিন্তু একটা হচ্ছে প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, আর একটা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ককে এটা দিয়েও লেখা হয়, এই যে প্রতিসরাঙ্কের যে সূত্র, এই যে প্রতিসরাঙ্কের যে সূত্র, এই যে আমরা লিখলাম না, এটাকে কিন্তু কোনো বইতে এটা দিয়েও লিখছে, এটা 2 এটা 1 এভাবেও কিন্তু লিখছে। তা আমাদের এখন কি বলছে, আমাদের বলতেছে কোন মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের 3/4 গুণ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ ধরো সি নট, ওই মাধ্যমে আলোর বেগ ধরো c1 হচ্ছে সি নট, তাহলে c2 হবে শূন্য মাধ্যমে আলোর বেগের সি নটের 3/4 গুণ। আমাদের চাইছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। ভাই শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, শূন্য মাধ্যমেরটাকে এই যে আমরা c1 বলছি, এটা শূন্য মাধ্যমের, বলো তো শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ1 কত, মিউ1 বা ইটা1 যেটাই বলো না কেন, কত, 1। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1। তাহলে ওই মাধ্যমের, উক্ত মাধ্যমের, ঠিক আছে, কোন মাধ্যমে, যে মাধ্যমের কথা বলছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ2 কত, এটা আমরা বের করতে চাই। তাহলে লিখে ফেলি সূত্র, ওই যে কোটি টাকা দামের সূত্র, 1 মিউ2 ইকুয়াল টু মিউ2 বাই মিউ1 c1 বাই c2, এই যে এইটুকু লিখলেই কাজ শেষ। আমার আর বেশি দূর যাওয়া লাগবে না, এটুকু লিখলেই কাজ শেষ। তাহলে মিউ2 বাই মিউ1, মিউ2 এর মানটাই বের করতে চাই, মিউ1 এর মানটা 1,
C1 হচ্ছে C0 আর C2 হচ্ছে 3/4 C0 কাটাকাটি 4 চলে গেল উপরে, তাহলে অতএব μ2 = 4/3, μ2 = 4/3। ওকে, এবার বলা হচ্ছে কোনো মাধ্যমে আলোর আলোকবর্ষ 4.4 × 10⁹ কিলোমিটার। উক্ত মাধ্যমের প্রতিসারাঙ্ক 2। তাহলে শূন্য মাধ্যমে আলোর 1 আলোকবর্ষ দূরত্ব কত? 1 আলোকবর্ষ দূরত্ব কত? এই আগে বলো তো আলোকবর্ষ কিসের একক? আসলে আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। ঠিক আছে, আলোকবর্ষ কিন্তু দূরত্ব। এক বছরে আলো যত দূরত্ব অতিক্রম করে, তো বলা হচ্ছে কোন একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক 2, ওই মাধ্যমে আলো 1 বছরে 4 × 10⁹ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, 4 × 9 কিলোমিটার দূরত্ব 1 আলোকবর্ষ, সরি কিলোমিটার দেওয়া হয়েছে, সরি 1 আলোকবর্ষ 1.4 × 10⁹ ইয়ার। ঠিক আছে, এত ইয়ার হবে, লাইট ইয়ার। ঠিক আছে, এল ইয়ার হবে, লাইট ইয়ার 1 আলোকবর্ষ, ওটা কিলোমিটার হয়ে গেছে, সরি। তাহলে এবার বলতেছে শূন্য মাধ্যমে তাহলে 1 আলোকবর্ষ দূরত্ব কত হবে, কত লাইট ইয়ার হবে বলো? তাহলে কোন সূত্র? সেই কোটি টাকা দামের সূত্র। তাহলে আমাদের দূরত্ব চাইছে, তাহলে আমরা একটু লিখিত উক্ত মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে উক্ত মাধ্যমটাকে আমরা বললাম ধরো C1, তাহলে সরি 1 বললাম, তাহলে μ1 হচ্ছে 2, তার জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে μ1 যদি হয় 2, তার জন্য 1 বছরে অতিক্রান্ত আলোর দূরত্ব, তাহলে এটা S1। তাহলে μ1 তার জন্য S1 4 × 10⁹ এত লাইট ইয়ার। তাহলে বলতেছে μ2 কত? μ2 শূন্য মাধ্যমে, তো শূন্য মাধ্যমের μ2 1, শূন্য মাধ্যম না, তা μ2 কত? শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? 1, এটা মুখস্থ রাখবা। তাহলে শূন্য মাধ্যমে S2 কত হবে? তাহলে 1 μ2 = μ2/μ1, C1/C2 লাগবে না, λ1/λ2 লাগবে না, S1/S2। এই তাহলে μ2 এর মান 1, μ1 এর মান 2, S1 এর মান 4 × 10⁹, S2 এর মান চাই। এর চেয়ে সহজ ম্যাথ আর আবিষ্কার হয় নাই। 8 × 10⁹ লাইট ইয়ার। বুঝা গেছে? ওকে, বলো পারা যাবে? ওকে, 6 নম্বর, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সমীকরণ E = 100 sin 2π/λ CT - x এত নিউটন পার কুলম।
চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান কত আর চৌম্বক ক্ষেত্রের সমীকরণ কত, চৌম্বক ক্ষেত্রের সমীকরণ কত, চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান এবং চৌম্বক ক্ষেত্রের সমীকরণ লাগবে। বলো, নামাজের ব্রেক কখন দিব বলো, কয়টায় দিব? 4:10। আচ্ছা ঠিক আছে, 4:10। তাহলে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান চাইছে ভাই, আমাদের ই এর সমীকরণ দেওয়া আছে, ই ইকুয়াল টু 100 sin 2π/λ সিটি মাইনাস এক্স। তাহলে এইটা ই নট না, আমাদের ই ইকুয়াল টু ই নট, এটা ই নট। আমাদের চাইছে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান কত এবং তার সমীকরণ কত। তাহলে ওই যে সূত্র ইসিবি চত্বর, তাহলে ই নট সি বি নট, আমাদের বি নট লাগবে ভাই। তাহলে বি নট হবে ই নটের মান 100/3 × 10⁸ এত, এটাই রেখে দিবা। এবার তাহলে বি এর সমীকরণ লাগবে। আচ্ছা বি এর একক কি হবে? বি এর একক হবে টেসলা, বুঝছো? এই এককটার নাম হচ্ছে টেসলা, চৌম্বক ক্ষেত্রের একক, টি দিয়ে লেখা হয়। আর বি ইকুয়াল টু হবে বি নট মানে 100/3 × 10⁸ sin 2π/λ সিটি মাইনাস এক্স, এটা ঠিক আছে। এটা হচ্ছে বি এর সমীকরণ, আর বক্স দিতে হবে না, অ্যান্সার। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, তো যেহেতু এটার একক দেওয়া আছে কি নিউটন পার কুলম্ব, তাহলে এটার একক লাস্টে লিখে দিবা টেসলা, হয়ে গেল। বুঝা গেছে? ওকে, আচ্ছা 4টায়, আচ্ছা ঠিক আছে 4টায় দিয়ে দেবো, সমস্যা নেই, 4টায় দিয়ে দিব। ওকে, এবার 7 নম্বর বলা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক 4 × 4π × 10⁻15 হার্টজ। সরি, কৌণিক কম্পাঙ্ক তো হার্টজ না, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা, ওমেগার একক কৌণিক কম্পাঙ্ক ওমেগা। আচ্ছা, রেডিয়ান পার সেকেন্ড এটাই দিলাম। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক এত, আর চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান 6 × 10⁴ টেসলা। তাহলে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান ও কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে? একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে ভাই, ওমেগা দেওয়া আছে, ওমেগা এটা দেওয়া আছে, ওমেগা এই মানটা ওমেগা। আর চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান এটা বি নট দেওয়া আছে, বি নট। তাহলে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান ই নট চাইছে, তাহলে ই নট ইকুয়াল টু সিবি, তাহলে সি বি নট, তাহলে এর সাথে গুণ হবে সি, তাহলে 6 × 10⁴ × 3 × 10⁸। ঠিক আছে, তাহলে 3 × 6 = 18 গুণ 10⁻, 8 9 10 11 12 এত নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে ই নটের মান। এবার বলছে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ভাই এই যে ওমেগা ইকুয়াল টু 2πf, এই ওমেগা 2πf এটা হচ্ছে 4π × 10⁻15। তাহলে পাই কাটো, তাহলে অতএব ফ্রিকোয়েন্সি এফ হবে 2 গুণ 10⁻15 হার্টজ। বুঝছো? এফ এর মানটা বের করতে পারছো? গুড, এফ এর মানটা ডান। এবার চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা চাইছে। ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা না? তাহলে ভি তরঙ্গ বেগ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি গুণ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা হবে, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমরা কি বের করতে চাই? ল্যামডা বের করতে চাই। ওকে, তাহলে ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ। তাহলে সি এর মান 3 × 10⁸,
আর এফ এর মান 2 × 10⁻15, তাহলে 3/2 গুণ 10⁻8 বিয়োগ 15, তাহলে -7, তাহলে 3/2 গুণ 10⁻7 এত মিটার। দেখছো ক্যালকুলেটর লাগবে না, হিসাব কিন্তু হয়ে যাবে। 1.5 × 10⁻7। ওকে, ক্লিয়ার? তাহলে যাও এখন একটু ব্রেক। কতক্ষণ ব্রেক বলো? 15 মিনিট, 10 মিনিট, 12 মিনিট? বলো কতক্ষণ ব্রেক দিব? 13 মিনিট দিলাম, যাও। দৌড় দৌড় দৌড়।
ওই সবাই চলে আসো দ্রুত। কোথায় 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 সবাই? আসো আসো আসো, দ্রুত চলে আসো। তাহলে আমাদের প্রথম অংশ শেষ, ঠিক আছে। এইবার আমরা ব্যতিচার এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষা এটা আলোচনা করব। ব্যতিচার ও ইয়ং এর দ্বিচির পরীক্ষা। দেখো, দুইটা তরঙ্গের উপরিপাতন সমদশায় এবং বিপরীত দশায় উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়। তো এই ঘটনাটাই হচ্ছে ব্যতিচার। কেমন ভাবে সর্বোচ্চ সর্বনিম্ন হয়? ধরো একটা তরঙ্গের বিস্তার হচ্ছে এ, তো এরকম দুইটা তরঙ্গ সমদশায়, সমদশায় মানে চূড়ার সাথে চূড়া, খাজের সাথে খাজ। এই যে চূড়ার সাথে চূড়া, খাজের সাথে খাজ, দেখো এভাবে এটার চূড়ার সাথে এটার চূড়া, তাহলে এ এ, এটার খাজের সাথে এটার খাজ, তাহলে মাইনাস এ দিয়ে এই দুইটা যদি যোগ করে আমি এদের এদের যদি লব্ধি আঁকি, তাহলে লব্ধি হবে এরকম বড়, অর্থাৎ এই বিস্তারটা হয়ে যাবে +2a, এই বিস্তারটা হয়ে যাবে -2a। ঠিক আছে, এটাকে বলা হয় সমদশায় উপরিপাতন। সমদশায় উপরিপাতন, সমদশায় উপরিপাতন বা গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে, আর বিপরীত দশায় উপরিপাতন চূড়ার সাথে খাজ, খাজের সাথে চূড়া, এরকম চূড়ার সাথে খাজ, খাজের সাথে চূড়া, +a -a -a +a, এই দুইটার উপরিপাতন হয়ে শূন্য, নাই, তরঙ্গ নাই, কারণ +a - a 0, -a + a 0, তাহলে এর কোনো লব্ধি বিস্তার নাই, এ হচ্ছে 0। এখানে যখন এ ছিল +-2 আইসে, দেখো এ এ +2a, -a -a -2a, তাহলে +-2 আইসে, এর হচ্ছে 0। তো এটাকে বলা হয় বিপরীত দশায় উপরিপাতন এবং ধ্বংসাত্মক ব্যতিচার। বিপরীত দশায় উপরিপাতন বা ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার।
কথা বুঝছো? যখন সমদশায় উপরিপাতিত হবে দুইটা আলোক তরঙ্গ, সেখানে লব্ধি তরঙ্গের বিস্তার বেশি। যদি দুইটা তরঙ্গের বিস্তার সেম থাকে এ এ সেম থাকে, সমদশায় মিলে বিস্তার হয়ে যাবে ডাবল, তাহলে সেখানে আমি অনেক বেশি আলো দেখতে পারবো। তাহলে পর্দার উপর সেই বিন্দুতে একটা আলোক ডোরা তৈরি হবে, আলোক ডোরা বা আলোর পট্টি তৈরি হবে। যদি দুইটা তরঙ্গ সেম বিস্তারের এ এবং এ সেম বিস্তারের দুইটা তরঙ্গ বিপরীত দশায় ধ্বংসাত্মক ব্যতিচারে মিলিত হয়, বিপরীত দশায় মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার হবে শূন্য, কোনো বিস্তার থাকবে না, কোনো ওয়েভ থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে জিরো। তাহলে সেই ক্ষেত্রে এ হবে জিরো, তাহলে সেখানে অন্ধকার হবে, কোনো বিস্তারিত নেই, তরঙ্গই তো নেই। তাহলে আলোক তরঙ্গ নেই, তরঙ্গের বিস্তার নেই, তীব্রতা নেই, তাহলে সেখানে হবে অন্ধকার ডোরা। তাহলে এইভাবে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা তৈরি হবে যদি আমরা এরকম দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটাইতে পারি। তো এটা বিজ্ঞানী ইয়ং তার একটা পরীক্ষার মাধ্যমে করছিল। সে কি করছিল? দুইটা চির নিছিল, এই যে দুইটা চির, এই একটা চির S1, এই একটা চির S2, এখানে একটা উৎস আছে। এবার এই উৎস থেকে আলোক তরঙ্গ যাবে, আলোক তরঙ্গ গিয়ে উপরিপাতিত হবে। তাহলে এখান থেকে এবার তরঙ্গ নির্গত হবে, এখান থেকে তরঙ্গ নির্গত হবে, এখান থেকে নির্গত তরঙ্গ এই নির্গত তরঙ্গের উপর উপরিপাতিত হয়ে এই যে পর্দা, এই পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার পট্টি তৈরি করবে। মাঝখানে হবে একটা উজ্জ্বল পট্টি, মাঝখানে এখানে হবে একটা উজ্জ্বল পট্টি, তারপরে আবার কি অন্ধকার, আবার উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, নিচের দিকেও তাই, নিচের দিকেও তাই, এরকম তৈরি হতে থাকবে। ধরো পর্দার উপর কোন একটা পয়েন্ট, ধরো এই পয়েন্ট, ধরো পর্দার উপর এই একটা পয়েন্ট, তাহলে এখান থেকে এই যে তরঙ্গটা গেল, এখান থেকে এই যে তরঙ্গটা গেল, এর অতিক্রান্ত পথ S1, এখান থেকে যে তরঙ্গটা গেল তার অতিক্রান্ত পথ X2। ধরো দুইটা তরঙ্গ গেল এখান থেকে, এই একটা তরঙ্গ আর এই একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ গিয়ে এই পয়েন্টে উপরিপাতিত হয়েছে। পথের পার্থক্য, পথের পার্থক্য, এখান থেকে যদি লম্ব টানা হয় এর উপর, তাহলে দেখো এইটুকু পাওয়া যাবে পথের পার্থক্য। X2 পথটা বেশি, X1 কম, তাহলে এখান থেকে লম্ব টানলে এটুকু আমরা পথের পার্থক্য পাবো, যেটাকে আমরা বলবো ডেল এক্স, পথ পার্থক্য। ঠিক আছে? চির থেকে পর্দার দূরত্ব, এই যে চির, দুইটা চির, ভাই চির থেকে পর্দার দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়। চির থেকে পর্দার দূরত্ব ডি। চির দ্বয়ের মধ্যকার যে দূরত্ব, চির দ্বয়ের এই যে মধ্যকার দূরত্ব, এই দূরত্বটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, চির দ্বয়ের মধ্যকার দূরত্ব এ। তো এইবার আমরা একটু সূত্র লিখতে চাই। দেখো এখান থেকে যে তরঙ্গটা আসছে সেই তরঙ্গটা y1, এখান থেকে যে তরঙ্গটা আসছে সেই তরঙ্গটা y2। তাহলে y1 এর সমীকরণ হচ্ছে a sin 2π/λ, ভিটি এর জায়গায় হবে যেহেতু আলোক তরঙ্গ, তাহলে ct মাইনাস x1, আর এই তরঙ্গটা পথ অতিক্রম করে আসছে x2 পথ অতিক্রম করে আসছে, তাহলে y2 হবে, বিস্তার কিন্তু সেম, a বিস্তার sin 2π/λ, তাহলে ct মাইনাস x2। আমি চাই পথের পার্থক্য, পথের পার্থক্য চাই। দেখো এর দশা, প্রথম তরঙ্গটার দশা হচ্ছে এইটা, প্রথম তরঙ্গটার দশা হচ্ছে এইটুকু, দ্বিতীয় তরঙ্গের দশা হচ্ছে এইটুকু, এই দশা ডেল 1, এই দশা ডেল 2, দশা ডেল 1, দশা ডেল 2, তাহলে ডেল ডেল, ডেল 1 মাইনাস ডেল 2, ডেল 1 মাইনাস ডেল 2। এবার এটা থেকে এটা বিয়োগ করে দাও, 2π/λ, ct মাইনাস x1 মাইনাস ct প্লাস x2, এইটা আর এটা কাটাকাটি, তাহলে 2π/λ x2 মাইনাস x1, এই x2 মাইনাস x1 এটাই হচ্ছে পথের পার্থক্য, ডেল ল্যামডা, ডেল ল্যামডা, সরি ডেল ডেল, এটা হচ্ছে 2π/λ। দেখো এই যে পথ পার্থক্য, এটা ডেল এক্স। দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু এখানেও আসে। এইবার খুব মনোযোগ দিয়ে শুনবা। দেখো যখন সমদশায় মিলবে, অর্থাৎ গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, ঠিক আছে, আর এখানে লিখবো ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তো দেখো যখন গঠনমূলক ব্যতিচার, তখন ভাই দশা পার্থক্য শূন্য হবে, গঠনমূলক সমদশায়, তো দশা পার্থক্য শূন্য অথবা 2π অথবা 4π, পায়ের জোড় গুণিতক। সমদশায় মিলিত হইলে কি হয়? সমদশায় যদি মিলিত হয় তাহলে কি হয়? সমদশায় মিলিত হইলে পায়ের জোড় গুণিতক হয়, 0, 2π, 4π, 6π, 8π।
তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য ডেল ডেল এটা 2n পাই, বসাও তো ভাই এখানে 2n পাই, ডেল এক্স বের করো তো 2n পাই বসাই, 2n পাই 2 পাই বাই ল্যামডা ডেল এক্স, এইটা আর এইটা কাটাকাটি গেল, তাহলে ল্যামডা বাই 2 সামনে 2n, তাহলে ডেল এক্স কত হবে দেখো, ডেল এক্স গঠনমূলকের জন্য হবে 2n ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, তাহলে গঠনমূলক ব্যতিচার উজ্জ্বল ডোরা তৈরি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে উজ্জ্বল ডোরা তৈরি হবে। তাহলে বলো তো ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য, ধ্বংসাত্মক মানে বিপরীত দশা, তাহলে বিপরীত দশা মানে বিজোড়, তো বিজোড় হচ্ছে 2n মাইনাস 1 পাই, 2n মাইনাস 1 পাই, তুমি এখানে প্লাস 1ও দিতে পারো, যদি তুমি প্লাস দাও না তাহলে শুরু করতে হবে 0 থেকে, যেমন যদি বলে প্রথম অন্ধকার তোমার n এর মান বসাইতে হবে 0, যদি বলে দ্বিতীয় অন্ধকার তোমার n এর মান বসাইতে হবে 1, আমি তা চাই না, আমি চাই n এর মান যা বলবে তাই বসাইতে, যা বলবে তাই, তাহলে n এর মান যা বলবে তাই যদি আমি বসাইতে চাই তাহলে আমি 2n মাইনাস 1 দিয়ে লিখবো, মাইনাস দিয়ে লিখবো, মাথার মধ্যে ঢুকায় রাখো, বইতে দেখবা প্লাস দিয়ে লেখা আছে, কোনো সমস্যা নেই, প্লাস দিয়ে লেখা থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি মাইনাস দিয়ে লিখবো, n এর মান যা বলবে তাই বসাবো, ডেল এক্স, তাহলে ডেল এক্স হবে ওরকম একই রকম 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, n এর মান যা বলবে তাই, তাহলে এটা হচ্ছে অন্ধকার ডোরা। ঠিক আছে, অন্ধকার ডোরার জন্য এটা। এবার ম্যাথ করার জন্য দেখো ঘটনাটা আমরা মোটামুটি বুঝলাম, এগুলো এখন লাগে না, এগুলো এখন শেখানোর দরকার নেই, তারপরও ধারণা দেওয়ার জন্য মোটামুটি বললাম আমি তোমাকে। এইবার আসো আমাদের যে জিনিসটা লাগবে ভাই, আমাদের ম্যাথ করার জন্য যা লাগবে, তাহলে লিখো সুন্দর করে, ম্যাথ করার জন্য, ম্যাথ করার জন্য যে হিসাব নিকাশটা লাগবে, তাহলে দুই ধরনের ব্যতিচার, গঠনমূলক 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 ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারে কি তৈরি হবে? উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরার শর্ত, উজ্জ্বল ডোরা তৈরি হইতে গেলে কেমন ভাবে মিলিত হইতে হবে? সমদশায় মিলিত হইতে হবে, তরঙ্গদ্বয়কে সমদশায় উপরিপাতিত হইতে হবে, সমদশায় উপরিপাতন হইতে হবে। ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে? অন্ধকার ডোরা তৈরি হবে যখন, যখন বিপরীত দশায় মিলবে, অন্ধকার ডোরা আর বিপরীত দশায় উপরিপাতন, বিপরীত দশায় উপরিপাতন, বিপরীত দশায় উপরিপাতন। ঠিক আছে, এবার আসো এক এক করে শর্তগুলা লিখব। প্রথমে আসো পথ পার্থক্য, সরি দশা পার্থক্য। এক নম্বর হচ্ছে দশা পার্থক্য, ডেল ডেল 2n পাই, দশা পার্থক্য ডেল ডেল 2n মাইনাস 1 পাই, n এর মান 0 থেকে শুরু, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তাই না? উজ্জ্বল ডোরা কেন্দ্রে পাওয়া যায়, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, n এর মান 0, n এর মান 1, n এর মান 1 ডট ডট ডট, কিন্তু অন্ধকারের শুরু 1 থেকে, দেখো কেন্দ্রীয় উজ্জ্বল নেই, অন্ধকারের শুরু, এই যে অন্ধকার ডোরা, n এর মান 1, n এর মান 1, n এর মান 2, ঠিক আছে, n এর মান 2, অন্ধকার ডোরার শুরু 1 থেকে। ঠিক আছে, তাহলে আসো দেখো সমদশায় মিলবে, তাহলে পাই এর জোড় গুণিতক, তাহলে ডেল ডেল ইকুয়াল টু 2n পাই, 0 থেকে শুরু 1 0 1, 0 কখন? কেন্দ্রীয় উজ্জ্বল, 1 কখন? প্রথম উজ্জ্বল, 2 কখন? দ্বিতীয় উজ্জ্বল, ডট ডট ডট। এখানে n এর মান যখন 2n মাইনাস 1, n এর মান যা বলবে তাই, অন্ধকারের শুরু কত থেকে? 1 থেকে, অন্ধকারের শুরু 1 থেকে, তাহলে 1 2 3 ডট ডট ডট। কেউ যদি মনে করো যে ভাই আমি প্লাস দিয়ে লিখবো, লিখো, আমার আপত্তি নাই, তাহলে তার জন্য শুরু হচ্ছে, তার জন্য n এর শুরু হচ্ছে 0 থেকে, 1 কম, যা বলবে তার থেকে 1 কম, তাহলে 0 1 2 ডট ডট ডট, যা বলবে তার থেকে 1 কম, 0 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দশা পার্থক্য।
এবার 2 আসো সেম পথ পার্থক্য ভাই ডেল এক্স ইকুয়াল টু হবে 2n λ/2 সেম জিনিস ডেল এক্স ইকুয়াল টু হবে 2n - 1 λ/2 অথবা 2n + 1 λ/2 ওই যে সেম জিনিস ঠিক আছে মোট কথা হচ্ছে বিজোড় তা আমরা মাইনাসটাই মাথায় রাখবো বেশি বুঝছো মাইনাসটাই বেশি মাথায় রাখবো আমরা তাহলে এটা গেল পথের পার্থক্য এবার আসো 3 লব্ধি বিস্তার ওই যে সমদশাই এ চূড়ার সাথে চূড়া +a +a +2a -a -2a তাহলে a হবে +-2 আইছে আর এখানে a হবে 0 4 নম্বর লব্ধি তীব্রতা হবে I ম্যাক্সিমাম হবে 4I0 4 গুণ S1 এবং S2 অর্থাৎ উৎসের চিরের যে তীব্রতা তার তুলনায় 4 গুণ হবে অন্ধকার ভাই অন্ধকার কোনো আলোই নাই তার আবার তীব্রতা কোত্থেকে আসবে তাহলে অন্ধকারের তীব্রতা হচ্ছে 0 ঠিক আছে তারপরে n-তম ডোরার দূরত্ব n-তম ডোরার দূরত্বটা একটু বলি n-তম ডোরার দূরত্ব হচ্ছে এই যে এখান থেকে ধরো এই যে n-তম ডোরার দূরত্ব xn উজ্জ্বল হোক বা অন্ধকার হোক n-তম ডোরার দূরত্বের মূল সূত্র হচ্ছে এটা দেখো মূল সূত্র হচ্ছে এটা n-তম ডোরার দূরত্ব xn = del x d/a d হচ্ছে চির হতে পথের দূরত্ব a হচ্ছে চির দ্বয়ের মধ্যকার দূরত্ব এবার এই del x এর মান উজ্জ্বলের জন্য একটা বসাইতে হবে ওই যে 2n λ/2 আর অন্ধকারের জন্য বসাইতে হবে 2n - 1 λ/2 তাহলে xn = আমি যদি 2n λ/2 বসাই 2 কাটাকাটি n λ/a n λ d/a ঠিক আছে তাহলে একবার উজ্জ্বলের জন্য একবার অন্ধকারের জন্য তাহলে লিখে ফেলি এবার উজ্জ্বলের জন্য এবং অন্ধকারের জন্য তাহলে xn n λ d/a আর এখানে xn 2n - 1 λ d/2a 2n - 1 λ d/2a বুঝলা n-তম ডোরার দূরত্ব তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য উজ্জ্বল ডোরার জন্য অন্ধকার ডোরার জন্য শর্ত সুন্দর করে শর্তগুলা মাথায় রাখতে হবে ওকে এইবার আসো এটা ডোরার প্রস্থ না এটা হচ্ছে n-তম ডোরার দূরত্ব এবার আসো ডোরার প্রস্থ এবার আসো এই ডোরার ব্যাপার স্যাপার মাঝখানে আঁকি বিভিন্ন জায়গায় বিভিন্ন বই গাইড টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় ভুলভাল লেখা আছে আমি যা লিখে দিচ্ছি এটাই সুন্দর করে মাথার মধ্যে ঢুকাবা তুমি এই খাতার সাথে মিলাবা যদি খাতার সাথে মিলে যায় তাহলে ওখানে ঠিক লেখা আছে বইয়ে ঠিক লেখা আছে আর যদি না মিলে তাহলে বইয়ে গাইডে টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংকে সব জায়গায় ভুল লেখা আছে বুঝা গেল দেখো এগুলো হচ্ছে এক একটা ডোরা তো এইটা হচ্ছে ডোরা একটা ডোরা তো ডোরার প্রস্থ বা বেদ বা পুরুত্ব একটা ডোরার প্রস্থ বা বেদ বা পুরুত্ব বা পট্টির প্রস্থ বা বেদ বা পুরুত্ব দ্যাট ইজ জেড এটা হচ্ছে জেড ঠিক আছে তারপরে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডোরা ব্যবধান এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডোরা ব্যবধান বা ঝালরের প্রস্থ এটা একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরা নিয়ে তৈরি হয় ঝালর তাহলে এটা হচ্ছে ঝালরের প্রস্থ ডোরা ব্যবধান বা ঝালরের প্রস্থ এটা যেহেতু এর চেয়ে একটু বড় দূরত্ব এটাকে যদি জেড দিয়ে লিখি তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এর ডাবল দূরত্ব দুইটা ডোরা মিলে ডোরার ব্যবধান তাহলে এটাকে বলবো ডেল জেড তারপরে দেখো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে পরপর দুইটি দেখো পরপর দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব পরপর দুটি উজ্জ্বল
ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ ডেল জেড। দেখো এই দূরত্বটা যা এটাও তাই, এই যে ডোরা ব্যবধান বা ঝালরের প্রস্থ ডেল জেড, এটাও তাই, ডোরা ব্যবধান বা ঝালরের প্রস্থ একই জিনিস। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব ডেল জেড। তারপরে এখান থেকে এটা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এটাও কিন্তু ডেল জেড, ঠিক আছে। তারপরে যদি বলে পরপর একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার দূরত্ব, এই যেটা একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এই যে এটা হচ্ছে জেড, ঠিক আছে। এখন এবার শোন, ডেল জেড হচ্ছে বড় দূরত্ব ল্যামডা ডি বাই এ, আর জেড হচ্ছে ছোট দূরত্ব ল্যামডা ডি বাই 2a। এবার কোনো কনফিউশন রাখা যাবে না। আমি যদি বলি ডোরার প্রস্থ ল্যামডা ডি বাই 2a, ডোরা ব্যবধান ল্যামডা ডি বাই এ, পরপর দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব ল্যামডা ডি বাই এ, পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব ডেল জেড ল্যামডা ডি বাই এ, পরপর একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরার দূরত্ব জেড ল্যামডা ডি বাই 2a। তাহলে এইগুলো বুঝে নিতে হবে, বুঝতে পারছো? এইবার একটা জিনিস শোনো, অনেক সময় বলা থাকে পরপর দুইটি ডোরার দূরত্ব, এটা বলা থাকে অনেক সময় পরপর দুইটি ডোরা, কি ডোরা বলা নাই, বলা আছে পরপর দুইটি ডোরা, বুঝে নিতে হবে। যদি শুধু ডোরার কথা থাকে ধরে নিতে হবে উজ্জ্বল ডোরা, শুধু ডোরার কথা, শুধু অপবর্তন বিন্দু বা ব্যতিচার বিন্দু এরকম শুধু যদি উল্লেখ থাকে, কোনো মানে নির্দিষ্ট করে বলা নাই অন্ধকার নাকি উজ্জ্বল, আলোক বিন্দু নাকি অন্ধকার বিন্দু বলা নাই, তাহলে তুমি ধরে নিবা উজ্জ্বল ডোরা। তাহলে শুধু ডোরার কথা বলা থাকলে, শুধু ডোরা বলা থাকলে উজ্জ্বল ডোরা ধরে হিসাব করতে হবে, উজ্জ্বল ডোরা ধরে হিসাব করতে হবে, উজ্জ্বল ডোরা ধরে হিসাব করতে হবে, বুঝা গেছে? তাহলে ম্যাথ করার জন্য এই জিনিসটা লাগবে। এবার আসো আরেকটা জিনিস, তীব্রতা। ঠিক আছে, ওকে। এবার আসো তীব্রতা হিসাব, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তীব্রতার হিসাব করতে হবে। দেখো অলরেডি তীব্রতা আমি কিন্তু লিখে রাখছি, উজ্জ্বল ডোরার তীব্রতা 4i0, অন্ধকারের ডোরার তীব্রতা হচ্ছে 0, এটা S1 এটা S2। এবার এইখান থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, এখান থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, এটা হচ্ছে পর্দা, ঠিক আছে। এখান থেকে নির্গত আলোর তীব্রতা I1 I0, এখান থেকে নির্গত আলোর তীব্রতা I2 I0। কেন সেম? কেন? কারণ বিস্তার সেম। যে এখান থেকে নির্গত আলোক তরঙ্গের বিস্তার এ, এরও বিস্তার এ, তীব্রতার সাথে একমাত্র বিস্তারের সম্পর্ক, তীব্রতা সমানুপাতিক বিস্তারের বর্গের সমানুপাতিক। একটা সূত্র আছে, এটা লাগবে না তোমাদের, I = 2π² f² a² ρv। যেহেতু এটা তোমরা ধরো ফার্স্ট পার্টের 9 নম্বর চ্যাপ্টারে এই সূত্রটা আছে, তো তোমরা তো ফার্স্ট পার্টের 9 নম্বর চ্যাপ্টার পড়ো নাই, সো এই সূত্রটা তোমার জানতে হবে না, দরকার নাই। তুমি এখান থেকে আই এর সাথে এ এর সম্পর্কটা আমাকে বলো, আই এর সাথে বিস্তারের, তীব্রতার সাথে বিস্তারের, তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তীব্রতা বিস্তারের, দেখো তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এর তীব্রতা I0, কারণ এর বিস্তার হচ্ছে a, এর বিস্তার a1 = a, এর জন্য বিস্তার a2 = a, তো যেহেতু বিস্তার সেম সেহেতু তীব্রতা সেম ধরলাম,
এবার লব্ধি তরঙ্গের তীব্রতার মূল সূত্রটা কি হবে? লব্ধি তরঙ্গের তীব্রতার মূল সূত্রটা হবে, ভালো করে খেয়াল করো, এটা ডেরিভেশন করে আসে, তুমি শুধু সূত্রটা জানো, আমি ডেরিভেশন এখন দেখাবো না। আই ইকুয়াল টু হবে I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 রুট ওভার I2 কস ডেল ডেল। ডেল ডেল কি? দশা পার্থক্য। কস ডেল ডেল, ডেল ডেলটা কি? ডেল ডেল হচ্ছে দশা পার্থক্য, এটা হচ্ছে দশা পার্থক্য, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, এইবার আসো, আমি যদি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে বা সাপোজ এই ক্ষেত্রে কি I1 আর I2 এর মান তো সেম, তো যদি I1 I2 সেম I0 বসাই তাহলে কি আসে দেখি। I ইকুয়াল টু আসে I1 এর মানও I0, I2 এর মানও I0 প্লাস 2 রুট ওভার I0 রুট ওভার I0 কস ডেল ডেল, দশা পার্থক্য 2 I0, এটা 2 রুট ওভার I0 রুট ওভার I0, তার মানে কি 2 I0 কস ডেল ডেল। এবার 2 I0 কমন নাও, কমন নিলে কি থাকে? 1 প্লাস কস ডেল ডেল, তো 1 প্লাস কস ডেল ডেল, 1 প্লাস কস থিটা 2 বলো প্লাস যেহেতু আছে তাহলে সাইন স্কোয়ার না কস স্কোয়ার, তাহলে 2 কস স্কোয়ার ডেল ডেল বাই 2, তাহলে 2 I0 ইন্টু 2 কস স্কোয়ার ডেল ডেল বাই 2, 2 গুণ 2 4, তাহলে অতএব I ইকুয়াল টু 4 I0 কস স্কোয়ার ডেল ডেল বাই 2, তাহলে 4 I0 কস স্কোয়ার ডেল ডেল বাই 2, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এখন দেখো তো উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সমদশাই মিলবে না, তাহলে ডেল ডেল, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে ডেল ডেল হবে 2n পাই, বসাও তো I ম্যাক্সিমাম 4 I0 কস স্কোয়ার 2n পাই ডিভাইডেড বাই 2, ভাই 2 কাটাকাটি, n এর মান ইচ্ছা মতো একটা বসাও, n এর মান 1 2 3 4 যা খুশি বসাও, 1 বসাও পাই, তাহলে cos পাই মানে cos 180 -1 এর বর্গ করলে প্লাস 1, যদি n এর মান 0 বসাই তাহলে cos 0 এর মান 1 বর্গ করলে 1, তাহলে কত থাকতেছে দেখো তো, I ম্যাক্সিমাম কত থাকতেছে 4 I0, দেখছো পাইছো? তাহলে উজ্জ্বলের তীব্রতা হবে 4 I0, আর অন্ধকারের তীব্রতা হবে, দেখি অন্ধকারের হিসাবটা করি, অন্ধকার ডোরা, তো ভাই অন্ধকার ডোরার জন্য দশা পার্থক্য কত? 2n -1 পাই, তাহলে বসাই I মিনিমাম, দেখি কত আসে 4 I0 cos স্কয়ার 2n -1 পাই ডিভাইডেড বাই 2, বুঝছো? আমরা কি করলাম, এই ডেল ডেলের জায়গায় এইটা বসাই দিলাম। এবার n এর একটা মান বসাও তুমি নিজের ইচ্ছা মতো, ধরো না একটা n এর মান, আচ্ছা ধরো 1, তাহলে 2 বিয়োগ 1 বাই 2, তাহলে 1 বাই 2 মানে হাফ, পাই বাই 2 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0, তাহলে 0 এর সাথে যা গুণ হবে সবই হবে 0, তাহলে দেখছো I মিনিমাম কত হচ্ছে? I মিনিমাম হচ্ছে 0, বুঝলা? আর যদি মনে করো যে ভাই ধরেন এই দুইটার তীব্রতা সেম না, ধরেন I1 I2 হইলো আলাদা আলাদা তীব্রতা হইলো, তখন আমি কি করব ভাই? তখন এই যে মূল সূত্র খাটাবা, ঠিক আছে, তখন মূল সূত্র খাটাইতে হবে। তো চলো দেখি আমরা দু একটা ম্যাথ দেখি, তাহলে মোটামুটি আমাদের সূত্র ডান। এবার আসো ম্যাথ, বলা হচ্ছে 4i ও 9i তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? বলো, সহজ না? সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? 4i 9i, তাহলে সর্বোচ্চ I ম্যাক্স যোগ হয়ে যাবে, সর্বোচ্চ চাইছে তাহলে এই দুইটা যোগ করে দাও, 4i প্লাস 9i, তাহলে 9 10 11 12 13 13i, আর সর্বনিম্ন মানে বিয়োগ করে দাও I মিনিমাম, তাহলে 4i এবং 9i এর ডিফারেন্স, তাহলে 5i বিয়োগ করে দাও, তাহলে I ম্যাক্স এবং I মিনিমাম এটা সমান সমান I কাটাকাটি 13/5, I কাটাকাটি 13/5,
গুড, ভেরি গুড। এবার এই ভেরি গুড তো হয় নাই, এটা তো ভুল হয়ে গেছে। 13/5 যে হবে না। এই তীব্রতা সরাসরি যোগ করা যায়? আই ম্যাক্সের সূত্র এটা যোগ করা কবে শিখাইছি? আই মিনিমামের সূত্র এটা বিয়োগ করা কবে শিখাইলাম? বলো, তোমরা যে বললা 13/5। দেখো তো তীব্রতা বের করার মূল সূত্র এটা না? এখানে এই যে আই ইকুয়াল টু আয়ন প্লাস আই টু, আয়ন প্লাস আই টু, এইটুকু ছিল, আরো এইটুকু ছিল না? সর্বোচ্চ বিস্তার, সরি সর্বোচ্চ তীব্রতা, সর্বনিম্ন তীব্রতা বের করতে হবে। সরাসরি যোগ সরাসরি বিয়োগ করা যাবে না, ঠিক আছে? সরাসরি বিয়োগ সরাসরি যোগ করা যাবে না, হবে না এভাবে। তাহলে আর কিভাবে হবে? দেখো তো কিভাবে হবে। আই ম্যাক্সিমাম, আসলে আমি ম্যাক্সিমামটা বের করবো। সূত্র কি? সূত্র হচ্ছে আয়ন প্লাস আই টু প্লাস 2 রুট ওভার আয়ন রুট ওভার আই টু। আচ্ছা, সর্বোচ্চ পাওয়া যাবে কখন? সর্বোচ্চ পাওয়া যাবে কখন? যখন সমদশায় মিলবে, অর্থাৎ দশা পার্থক্য হবে 0 বা 2n পাই। 0 বসাইতে পারো, 2 পাই বসাইতে পারো, 4 পাই বসাইতে পারো, 6 পাই বসাইতে পারো, যা খুশি। সমদশায় মিলবে তখনই তো এটা হবে। তাহলে আয়নের মান 4i, আই টু এর মান 9i প্লাস 2 রুট ওভার 4i রুট ওভার 9i cos 0 1। 4 বর্গমূল করলে 2, 9 বর্গমূল করলে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 9 10 11 12 13, তাহলে 13i যোগ 12i, তাহলে 13 আর 12 যোগ করলে 25i, 25i। এটা হচ্ছে আই ম্যাক্স, 25i। এবার আই মিনিমাম, আই মিনিমাম, মিনিমাম আয়ন প্লাস আই টু প্লাস 2 রুট ওভার আয়ন রুট ওভার আই টু কজ ডেল ডেল, বুঝছো? মিনিমাম, তো মিনিমাম দেখি 4i 9i 2 রুট ওভার 4i 9i কজ ডেল ডেলের মান কত বসবে? 180 অথবা পাই বা 3 পাই, মিনিমাম বিপরীত দশা, তাহলে মাইনাস, এখানে চলে আসবে মাইনাস কজ 180, কজ 180 ডিগ্রি মাইনাস, তাহলে 13i বিয়োগ 12i, 13 এবং 12 বিয়োগ করলে i। এবার অনুপাত আই ম্যাক্স আর আই মিনিমাম, অনুপাত হচ্ছে 25/1, বুঝছো? এই দেখো 25 আর আই, তাহলে 25/1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে একটু বুঝতে হবে, বুদ্ধি খরচ করতে হবে, ঠিক আছে? আবার ভুল নাই, এটা হয়েছে। আবার ভুল কিসের? আবার ভুল কিসের? দাদা 0D কেমনে হইলো? কোথায় 0D? 0D কোথায়? 0D বুঝলাম না, 0D কোথায় গেল? 0 ডিগ্রি। এই সমদশা মানে কি রে পাগল? ম্যাক্সিমাম কখন হয়? সমদশায় না, সমদশায়। তো সমদশা মানে কি? 0 ডিগ্রি, 2 পাই, 4 পাই, 6 পাই বসাও। আর বিপরীত দশা মানে কি? সর্বোচ্চ সর্বনিম্ন। এই ভাই সর্বোচ্চ পাওয়া যায় কখন? 0 ডিগ্রিতে। সমদশাতে। সর্বনিম্ন পাওয়া যায় কখন? বিপরীত দশাতে, ঠিক আছে? এবার আসো দেখো, এটা একটা শর্টকাট আছে, এটা হচ্ছে নিয়ম মাফিক করা। এবার আসো শর্টকাট, একটা শর্টকাট আছে। দেখো, তীব্রতা সরাসরি যোগ করা যায় না, কিন্তু বিস্তার কিন্তু সরাসরি যোগ করা যায়। কি যোগ করা যায়? বিস্তার। বিস্তার কেমনে? এই যে প্রথমেই তো তোমার দেখাইছিলাম বিস্তার। দেখো তো, এ আর এ যোগ করে সমদশায় 2a, এ আর এ বিয়োগ করে বিপরীত দশায় 0, তাহলে বিস্তার কিন্তু সরাসরি যোগ বিয়োগ হয়, বুঝছো? কিন্তু তীব্রতা সরাসরি যোগ বিয়োগ হচ্ছে না। তাহলে দেখো তো, আমাদের দেওয়া আছে দুইটা তরঙ্গের তীব্রতা, ভালো করে বুঝবা। তীব্রতা দেওয়া আছে, একটা দেওয়া আছে 4i আর একটা দেওয়া আছে 9i। ওকে, আমি তীব্রতা থেকে বিস্তারে যাব, এদের বিস্তারে, তীব্রতা থেকে বিস্তারে যাব। তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে বিস্তার তীব্রতার বর্গমূলের সমানুপাতিক হবে। তাহলে তোমরাই বলো, তীব্রতা 4i 9i হলে, তীব্রতা 4i 9i হলে 4i এর জন্য বিস্তার কয় একক হবে? বলো। তীব্রতা 4i, তাহলে বিস্তার রুট, তাহলে কয় একক? 2 একক হবে। এর রুট তাহলে কয় একক? 3 একক হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, 2 আর 3 একক। এবার বিস্তার পেয়ে গেছি, বিস্তার সরাসরি যোগ বিয়োগ হবে, সর্বোচ্চ যোগ সর্বনিম্ন বিয়োগ। তাহলে এবার আসো, সর্বোচ্চ বিস্তার
আর এদিকে ধরো নিব সর্বনিম্ন বিস্তার। তাহলে এবার লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার, তাহলে 2 একক 3 একক লব্ধি বিস্তার সর্বোচ্চ, সর্বোচ্চ বিস্তার এ ম্যাক্সিমাম কত হবে? এ ম্যাক্সিমাম 2 আর 3 যোগ করে 5 একক, সর্বনিম্ন এ মিনিমাম, এ মিনিমাম 2 আর 3 বিয়োগ করে 1 একক। বোঝা গেছে? তাহলে এটা লব্ধি বিস্তার। এবার বিস্তার পেয়ে গেছি, বিস্তার পেয়ে গেছি, তীব্রতা, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এবার এখান থেকে লব্ধি তীব্রতা, লব্ধি তীব্রতা, তাহলে লব্ধি সর্বোচ্চ তীব্রতায় আসো। সর্বোচ্চ তীব্রতা 5 এর বর্গ, 5 এর বর্গ 25 একক, 1 এর বর্গ 1 একক, 1 এর বর্গ 1 একক, তাহলে 25:1 অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আরেকবার বলি, তীব্রতা থেকে বিস্তারে যাব বর্গমূল। এবার বিস্তার সরাসরি যোগ সরাসরি বিয়োগ, তীব্রতা সরাসরি যোগ সরাসরি বিয়োগ হবে না। বলো একবার আমার সাথে, তীব্রতা সরাসরি যোগ সরাসরি বিয়োগ হবে না। তাহলে বিস্তার সরাসরি যোগ সরাসরি বিয়োগ। এবার বিস্তার যোগ করে কত পাইলাম? 5 একক, বিয়োগ করে কত পাইলাম? 1 একক, তাহলে 5 এর বর্গ 25, 1 এর বর্গ 1, শেষ, শর্টকাট। তাহলে এবার 2 নম্বর, 2 নম্বর বলা হচ্ছে, বলা হচ্ছে আয়ন ও I2 তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতনে সৃষ্ট লব্ধি তীব্রতার সর্বোচ্চ সর্বনিম্ন মানের যোগফল কত? লব্ধি তীব্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল কত? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফল কত চাইছে? অপশন এ আয়ন প্লাস I2, অপশন বি √ আয়ন প্লাস I2, অপশন সি √ আয়ন স্কয়ার প্লাস I2 স্কয়ার, অপশন ডি নান। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার মানের যোগফল কত? ঠিক আছে, আচ্ছা নান না দিয়ে আরেকটা দিয়ে দিই, 2 আয়ন প্লাস I2, দেখি কি হয়। ঠিক আছে, দেখি এগুলোর মধ্যে হয় কিনা। তাহলে আইম্যাক্স আর আই মিনিমামের যোগফল, তাহলে আইম্যাক্স আর আই মিনিমাম, দেখো খুবই সহজ। আইম্যাক্স আয়ন প্লাস I2 প্লাস 2 আয়ন I2 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 1, বুঝছো? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 1। এবার মিনিমাম, তাহলে মিনিমাম হচ্ছে আয়ন প্লাস I2 প্লাস 2 আয়ন I2 cos পাই বা cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি প্লাস এইটা আর এইটা ভ্যানিশ। তাহলে কি থাকলো? 2 আয়ন আয়ন, 2 আয়ন I2 2 I2, তাহলে 2 আয়ন প্লাস I2। কত সহজ জিনিস। অপশন ডি, অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। এবার আসো 3 নম্বর, বলা হচ্ছে 4i ও 25i তীব্রতার দুটি তরঙ্গ π/2 ও π দশায় উপরিপাতিত হলে এদের লব্ধি তীব্রতার অনুপাত, লব্ধি তীব্রতার অনুপাত। তাহলে প্রথমে π/2 আর পরে পাই, বলো পারা যাবে? আইম্যাক্স, সরি ম্যাক্সিমাম তো না, যখন π/2, তাহলে π/2 দশায় যখন মিলিত হয় তখন ধরো তীব্রতা ধরো বললাম আই কি বলবো, I1 বললাম ধরো, তাহলে 4i, সূত্র লিখতেছি 25i আয়ন প্লাস I2, 25i 2 √4i 25i cos 90 ডিগ্রি, cos π/2 দশা পার্থক্য, cos π/2
তো কস বাই টু বাদ, তাহলে 25, 26, 27, 28, 29, 29i, কারণ কস 90 ডিগ্রি, 0 বাদ। এবার যখন পাই দশাতে মিলিত হবে তখন i2, তাহলে 4i 25i 2√4i 25i cos পাই মানে 180 মাইনাস, তাহলে 29i মাইনাস 5 5 25, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20i √i মানে i, তাহলে কত 9i। তাহলে অনুপাত চাইছে i1 বাই i2, অনুপাত হচ্ছে 29/9, 29/9 আসছে। 29/69 কোথেকে আসলো এই পাগল, 29/9। গুড, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, যেহেতু আর একটা ক্লাস আছে। নেক্সট দিন আমরা ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এগুলার একসাথে প্রবলেম সলভ করবো একসাথে, ঠিক আছে ভাইয়া? শর্টকাট দিয়ে করা যাবে না, শর্টকাট দিয়ে এটা তো তুমি বের করতে পারবে না শর্টকাট দিয়ে, কারণ ওটা 90 ডিগ্রিতে আছে না। সবসময় মূল সূত্র দিয়ে করার ট্রাই করবা। শর্টকাট তো কখন খাটবে? ম্যাক্সিমামের জন্য, মিনিমামের জন্য শর্টকাট খাটলো, কারণ ম্যাক্সিমামে যোগ হয়ে যাবে, সরাসরি যোগ হয়ে যাবে বিস্তার, মিনিমামে সরাসরি বিয়োগ হয়ে যাবে, কিন্তু অন্যদিকে তো হবে না, ঠিক আছে? ওকে, তাহলে টাটা টাটা। ক্লাস স্লাইড তাড়াতাড়ি দিয়ে দিও, নেই তো এখন দিয়ে দিও।